৯ বছরের একটি মেয়ে এক রহস্যময় ব্যক্তি এবং যমজ বাচ্চাদের প্রাণ বাঁচাল এবং তার ওদের আসল পরিচয় সম্পর্কে কোনো ধারণাও ছিল না। সেই রাতে মুম্বাইয়ের ধারাভির মতো এলাকার এক অন্ধকার গলির মাঝে, যেখানে কেউ পা রাখতে চাইত না, ৯ বছরের অঞ্জলি একটি পরিত্যক্ত পুরনো গুদাম থেকে আসা এক ক্ষীণ আওয়াজ শুনতে পেল। ধাবায় কাজ করার পর অঞ্জলি খুব ক্লান্ত ছিল এবং শুধু বাড়ি যেতে চাইত, কিন্তু সেই কান্নার আওয়াজ তাকে থামিয়ে দিল। সে ভীতও ছিল, আবার উৎসুকও। কোনো বড় মানুষ ফিরে তাকাচ্ছিল না, তারা সবাই এমনভাবে পাশ কাটিয়ে যাচ্ছিল যেন তারা কিছুই শুনতে পায়নি। অঞ্জলি নিজের সাহস সঞ্চয় করে গুদামের দরজা খুলল, এবং যে দৃশ্য তার সামনে ছিল তা তার পুরো জীবনকে এক অপ্রত্যাশিত মোড়ে দাঁড় করিয়ে দিল। একজন লোক রক্তে লতপত ছিল এবং সে দুটি নবজাতক শিশুকে শক্ত করে ধরে রেখেছিল। তার চোখগুলো অঞ্জলিকে এমনভাবে দেখছিল যেন সে তার পুরো পৃথিবী ওই মেয়েটির ওপর বাজি ধরে দিয়েছে। গল্পে এগিয়ে যাওয়ার আগে আমাকে বলো যে তুমি এই গল্পটি কোথা থেকে দেখছ। দয়া করে নিচে কমেন্টে নিজের জায়গার নাম অবশ্যই লিখবে। সেই মুহূর্তে অঞ্জলির মনে হলো যেন সে বাস্তব নয়, বরং কোনো সিনেমার দৃশ্য দেখছে। গুদামের স্যাঁতস্যাঁতে গন্ধ এবং রক্তের গন্ধে তার বমি বমি ভাব হচ্ছিল, কিন্তু ওই দুই বাচ্চার থেমে থেমে কান্নার আওয়াজ তাকে সজাগ করে দিল। ওই লোকটি একটি উঁচু নিচু দেয়ালে সাহারায় শুয়েছিল। তার সাদা জামা এখন গাঢ় লাল রঙে বদলে গিয়েছিল। তার বুক দ্রুত ওঠানামা করছিল, প্রতিটি শ্বাস যেন তার ফুসফুসকে চিড়ে দিচ্ছিল। দুটি বাচ্চাকে দুটি পাতলা তোয়ালেতে তাড়াতাড়ি করে জড়ানো হয়েছিল। কান্নার কারণে তাদের মুখ লাল হয়ে গিয়েছিল এবং তাদের ছোট্ট হাত পা ঠান্ডা বাতাসে কাঁপছিল। অঞ্জলি কিছুক্ষণের জন্য সেখানেই জমে গেল। তার পা যেন ঠান্ডা সিমেন্টের মেঝের সাথে আটকে গিয়েছিল। তার মাথায় নিজের ঠাকুরমার সব কথা ঘুরতে লাগল, যে যদি কিছু অদ্ভুত দেখো তবে দূরে থাকো, বেশি উৎসুক হয়েও না, রাতে অপরিচিতদের কাছে যেও না, একাকী মেয়েকে নিজের রক্ষা নিজেই করতে শেখা উচিত। প্রতিটি যুক্তি তাকে এটাই বলছিল যে তার সেখান থেকে পালিয়ে যাওয়া উচিত, কিন্তু এর বিপরীতে তার ছোট্ট হৃদয় ওই বাচ্চাদের কান্নার ছন্দের সাথে দ্রুত স্পন্দিত ছিল। অঞ্জলি এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল যে মানুষ তার পাশ দিয়ে এমনভাবে চলে যেত যেন তার কোনো অস্তিত্বই নেই। এখন সে নিজের থেকে অনেক ছোট দুই মাসুমকে দেখছিল, যাদের একইভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। বেটা, ওই লোকটির কণ্ঠস্বর এমন ছিল যেন তা বালির স্তরের ভেতর থেকে ছেকে আসছে। সে নিজের মাথা তোলার চেষ্টা করল, ভালো করে দেখার জন্য নিজের চোখ কুঁচকাল। সেই চোখগুলো হার মেনে নেওয়ার মানুষের ছিল না, বরং আশার শেষ রশ্মিকে আঁকড়ে ধরার চেষ্টা করা মানুষের ছিল। তুমি শুনলে না? অঞ্জলি চমকে গেল। সে এখন উপলব্ধি করল যে সে এখনও দরজায় দাঁড়িয়ে আছে এবং তার হাত মরচে ধরা হ্যান্ডেলের ওপর রয়েছে। নমস্কার, আমাকে ক্ষমা করবেন, সে বুঝতে পারছিল না কি বলবে। মাথায় শুধু বিপদ শব্দটি প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু মুখ দিয়ে বেরোল, এই বাচ্চাগুলো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। ওই লোকটি হালকা হাসল, সেই হাসিতে যন্ত্রণার আর্তনাদ মিশেছিল। হ্যাঁ, খুব ঠান্ডা, এখানে শুধু ধুলো আর হাওয়া, কিন্তু এটা বাইরের দুনিয়ার থেকে ভালো, যেখানে কেউ এদের সত্যি দেখে না। সে একটু নড়ল এবং বাচ্চাদের আরও শক্ত করে ধরে নিল, যেন ভয় ছিল যে হাত আলগা হলেই তারা গায়েব হয়ে যাবে। তুমি কি একটু কাছে আসতে পারো? ডরো না, যদি আমি কিছু খারাপ করতে চাইতাম তবে তোমার আসার আগেই করে ফেলতাম। তার শেষ কথাটি ভয়ানক এবং অদ্ভুত ছিল, কিন্তু এটি অঞ্জলিকে শান্ত করে দিল। সে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে ভেতরে কদম রাখল। প্রতিটি পদক্ষেপের সাথে ভাঙা ইটের উপর মচমচ শব্দ হচ্ছিল। দূরে কোথাও ব্যাঙের ডাক পরিষ্কার শোনা যাচ্ছিল। এখন তার এবং ওই লোকটির মাঝের দূরত্ব খুব কম ছিল। অঞ্জলি দেখল যে ওই লোকটির কোমর থেকে রক্ত ঝরছিল এবং মেঝেতে একটি লম্বা দাগ তৈরি হয়ে গিয়েছিল। কেউ ক্ষতের উপর কাপড় বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু তার রক্তে পুরোপুরি ভিজে গিয়েছিল। কাছে যাওয়ার পর অঞ্জলি বাচ্চাদের পরিষ্কার দেখল। একটি বাচ্চা গলা ফাটিয়ে কাঁদছিল এবং তার মুখ কুচকানো ছিল। অন্যটি শুধু ভুঁপিয়ে কাঁদছিল এবং তার চোখ আধ বোঝা ছিল। যখন অঞ্জলি নিচে ঝুঁকল, তখন ওই বাচ্চার ছোট্ট হাত ভুল করে তাকে ছুঁয়ে দিল। সেই স্পর্শ অঞ্জলির পুরো শরীরে এক শিহরণ জাগিয়ে দিল। তার হাত গরম ছিল, কিন্তু শরীর ঠান্ডায় কাঁপছিল। আঙ্কেল, আপনার কি হয়েছে? অঞ্জলি কাঁপানো গলায় জিজ্ঞেস করল। আমি কি অ্যাম্বুলেন্সকে ফোন করব? সে নিজের মাথা নাড়ল। এই ছোট্ট নড়াচড়াও তার মুখে যন্ত্রণা এনে দিল। অ্যাম্বুলেন্স এখানে খুব দেরিতে পৌঁছাবে
এবং আমি নিশ্চিত নই যে যারা আমাকে নিয়ে যাবে তারা সত্যি আমাকে জীবিত দেখতে চাইবে কিনা। সে থামল এবং একটি গোঙানি চেপে রাখার চেষ্টা করল। তোমার কাছে ফোন আছে? অঞ্জলি নিজের পাতলা জ্যাকেটের পকেট হাতড়ে একটি পুরনো ভাঙ্গা স্ক্রিনওয়ালা ফোন বের করল। এটি তার ঠাকুরমা ধাবার মালকিনের কাছ থেকে পেয়েছিলেন এবং তিনি অঞ্জলিকে দিয়েছিলেন। হ্যাঁ আছে, কিন্তু ব্যাটারি কম। সে ফিসফিস করে বলল। ওই লোকটি অতি কষ্টে নিজের জামার ভেতরের পকেট থেকে একটি ছোট কালো কার্ড বের করল, যা সাধারণ ভিজিটিং কার্ডের থেকে একটু মোটা ছিল। গুদামের হলুদ আলোয় তার রূপলি কিনারা চকচক করছিল। এটা নাও, এতে একটা নম্বর আছে। এটা সবার কাছে থাকে না। বাইরে যাও যেখানে সিগন্যাল পাবে এবং তৎক্ষণাৎ ফোন করো। সেটাই বলো যা আমি বলবো। অঞ্জলি কার্ডটি নিল। ওটা তার হাতে বরফের মতো ঠান্ডা মনে হচ্ছিল। কার্ডে শুধু একটি ছোট লোগো ছিল, যা তার জন্য একদম নতুন ছিল। কিছু ইংরেজি শব্দ, যা সে পড়তে পারছিল না, এবং একটি খোদাই করা নম্বর ছিল। না কোনো নাম, না কোনো ঠিকানা। অঞ্জলি এখন আরও ভয় পেতে লাগল। আপনি কে? সে মাসুমভাবে জিজ্ঞেস করল। আপনার সাথে এমন কেন হলো? ওই লোকটি তাকে অনেকক্ষণ দেখল। তার নজরে সত্যি বলা এবং চুপ থাকার মাঝের সংঘর্ষ পরিষ্কার দেখা যাচ্ছিল। শেষে সে ধীরে হাসল। সেই হাসি দুর্বল ছিল, কিন্তু ভরসা দেওয়ার মতো ছিল। এখনকার জন্য আমি শুধু একজন বাবা, যে নিজের বাচ্চাদের ছিনিয়ে নেওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছি। আমার বাচ্চারা কে, তুমি পরে লোকেদের অনেক কিছু বলতে শুনবে। আমার উপর বিশ্বাস রাখো। আজ রাতে এই বাচ্চাদের বেঁচে থাকা যে কোনো পরিচয়ের চেয়ে বেশি জরুরি। অঞ্জলি চুপ রইল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে কাউকে তার সাথে এইভাবে কথা বলতে শোনেনি। এটি বড়দের দেওয়া শিক্ষা ছিল না, বরং বিশ্বাস এবং মিনতি ছিল, যেন সে ঠিক করতে পারত যে কাল ঘরে খাওয়ার জন্য নুন থাকবে কিনা। তার চেয়েও বড় কোনো কথা। সে নিজের কাঁধে হঠাৎ বোঝা অনুভব করল। আমাকে আমাকে কি করতে হবে? অঞ্জলি নিচু গলায় জিজ্ঞেস করল। সবচেয়ে আগে সে পাশ ফিরল এবং একটি বাচ্চাকে অঞ্জলির দিকে এগিয়ে দিল। একটি বাচ্চাকে ধরতে আমাকে সাহায্য করো। ওর ঘাড় সাবধানে ধরে থেকো। তোমার হাত ছোট, কিন্তু মজবুত। হয়তো এদের কম ঠান্ডা লাগবে। অঞ্জলি ঘাবড়ে গিয়ে হাত বাড়াল এবং বাচ্চাটিকে নিয়ে নিল। বাচ্চাটি তার কল্পনার চেয়েও হালকা ছিল, কিন্তু তার ভেতরের প্রাণ এতটাই জীবন্ত ছিল যে অঞ্জলির হৃদয় দ্রুত ধরফর করতে লাগল। বাচ্চাটি কান্না থামিয়ে দিল এবং শুধু ফুপাচ্ছিল। তার মাথা অঞ্জলির বুকের উপর টিকে গেল এবং তার হালকা ওম অঞ্জলির জামার ভেতর দিয়ে অনুভূত হতে লাগল। সাবাস! ওই লোকটি স্বস্তির শ্বাস নিল। এদের তোমার মতো মানুষের দরকার। ওই লোকেদের নয় যারা সুন্দর কাপড় পরে এবং বড় বড় কথা বলে, কিন্তু কারো কান্নায় কখনো থামে না। সে গুদামের দরজার দিকে তাকালো, যেখানে বাইরে মোটরসাইকেলের শোরগোল এবং বড়দের হাসি এক বেপরোয়া ধারার মতো বয়ে যাচ্ছিল। বাইরে গুদামের পেছনের নালার থেকে আসা রাতের হাওয়া দরজা খটখট করছিল। অঞ্জলি একটু কাঁপল। আঙ্কেল, যদি আমি এই নম্বরে ফোন করি তবে কি তারা আপনার ক্ষতি করবে? সে জিজ্ঞেস করল। একটি নতুন ভয় জন্ম নিল যে কোথাও ভুল নম্বর ডায়াল করলে আরও বিপদ না চলে আসে। সে সরাসরি অঞ্জলির চোখের দিকে তাকালো এবং ধীরে ধীরে প্রতিটি শব্দ বলল। যদি তুমি ফোন না করো তবে অবশ্যই কেউ এদের ক্ষতি করবে। যদি তুমি ফোন করো তবে আমি আমার অবশিষ্ট সব কিছুর বাজি ধরতে পারি যে অন্তত কেউ তো হবে যে এই বাচ্চাদের রক্ষা করতে চাইবে। সে থামল। কণ্ঠস্বর দুর্বল হচ্ছিল, কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু তোমার বাইরে যাওয়ার আগে আমার তোমার কাছ থেকে একটি কথা চাই। অঞ্জলি বাচ্চাটিকে আরও শক্ত করে ধরে নিল। তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। কি কথা? যাই হোক না কেন, তুমি যতই ভয় পাও না কেন। সে থুতু গিলল। তার ঠোঁটে রক্ত জমা ছিল। এদের কখনো ছেড়ে যেও না। তুমি আমাকে ঘৃণা করতে পারো, আমার সাথে কখনো দেখা করতে চাইবে না, কিন্তু এদের ছেড়ো না। কথা দাও। সেই কথা দাও শব্দটি ওই অন্ধকার গুদামে ভাগ্যের দস্তকের মতো প্রতিধ্বনিত হল। অঞ্জলির বাড়িতে নিজের ঠাকুরমার কথা মনে পড়ল। তার কুঁজো পিঠ, খসখসে হাত এবং হাসির আড়ালে লুকিয়ে থাকা দুশ্চিন্তা। ঠাকুরমা অঞ্জলিকে একা মানুষ করেছিলেন এবং সমাজের অনেক কথা শুনেছিলেন। যদি ঠাকুরমা এখানে থাকতেন তবে তিনি কখনো মুখ ফিরিয়ে নিতেন না। এটি ভেবে অঞ্জলি নিজের ঠোঁট কামড়াল। ভয় এখনও ছিল, কিন্তু তার জায়গায় আরেকটি জিনিস দখল করে নিল, যাকে দায়িত্ব বলে। আমি কথা দিচ্ছি, অঞ্জলি ধরা গলায় বলল। আমি এই দুজনকে ছাড়ব না। সেই মুহূর্তে ওই লোকটির চোখে এক চকমকানি এলো, যেন কেউ রাতে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। সে নিজের চোখ মুছল, জানি না যন্ত্রণায় না আবেগে।
ধন্যবাদ বেটা, আমার নাম কবির। সে ফিসফিস করে বলল, আর এই দুই বাচ্চা, পরে তুমি এদের অনেক নাম শুনবে, কিন্তু আমার হৃদয়ে এরা শুধু একটি দ্বিতীয় সুযোগ আমার জন্য একজন ভালো মানুষ হওয়ার। বাইরে একটি ট্রাকের হর্নের আওয়াজ অঞ্জলিকে চমকে দিল। সে বাচ্চাটিকে নিজের বাহুতে আরও শক্ত করে ধরল। সে কালো কাঠটি দেখল এবং তারপর ওই ভাঙা গুদামে কবিরকে দেখল। 9 বছরের একটি বাচ্চা হঠাৎ বুঝে গেল যে এই মুহূর্তের পর থেকে সে গলির মোড়ে বাসন মাজা সাধারণ মেয়ে আর রইল না। সে একমাত্র মানুষ ছিল যে জানত এখানে কি হচ্ছে। সে একাই ছিল যে কান্নার আওয়াজ শুনেছিল এবং যে এই 3 অপরিচিতের জীবন ও মরণের মাঝে দাঁড়িয়েছিল। অঞ্জলি গভীর শ্বাস নিল, নিজেকে ওই ভয়ানক দৃশ্য থেকে সরিয়ে নিতে বাধ্য করল। দরজার দিকে বাড়ানো তার প্রতিটি পদক্ষেপ যেন তার হৃদয়কে টেনে ধরছিল। রাতের ঠান্ডা হাওয়া তার মুখে লাগল, কিন্তু অঞ্জলি নিজেকে থামতে দিল না। সে আরও একবার কার্ডটি দেখল, খোদাই করা নম্বরগুলো পড়তে লাগল। তার মনে হলো যেন সে এমন কোনো নম্বর মেলাচ্ছে যা সবকিছু বদলে দিতে পারে। সে গুদামের বাইরে দাঁড়িয়ে কাঁপানো হাতে কালো কার্ডে দেওয়া নম্বরগুলো নিজের ফোনে টাইপ করল। খোদাই করা নম্বরের কারণে তার আঙুলে একটু চিমটি কাটার মতো লাগছিল, কিন্তু এতে তার মনে হলো যে সে কোনো খুব জরুরি জিনিস ধরে আছে। তার পুরনো ফোনটি তার হাতে টলমর করছিল। স্ক্রিনের আলো কোনো নিপতে থাকা প্রদীপের মতো দুর্বল ছিল। নালার দিক থেকে আসা হাওয়া তাকে শিউরে দিল। রাতের প্রতিটি ছোট শব্দ, টিনের চাল থেকে পড়া জলের ফোঁটা, ভাঙাচোরার মাঝে দৌড়ানো ইঁদুর এবং গলির শেষ প্রান্ত থেকে আসা বাইকের আওয়াজ সব অঞ্জলিকে ভয় দেখাচ্ছিল। তার মনে হচ্ছিল যেন কেউ তার পিছু করছে, কিন্তু সে একে একে নম্বর মেলালো, যেন ভয় ছিল যে হাত ফসকালে আসার একমাত্র সুতোটি ছিঁড়ে যাবে। যখন শেষ নম্বরটি ডায়াল করা হলো, তখন অঞ্জলি সেখানেই জমে গেল। তার হৃদয় এত জোরে ধরফর করছিল যে সে কানে আওয়াজ শুনতে পাচ্ছিল। সে কল বোতাম টিপল। স্ক্রিন কিছুক্ষণ ঘুরল এবং তারপর সিগন্যাল হঠাৎ কেটে গেল। কোনো নেটওয়ার্ক ছিল না। অঞ্জলির শ্বাস দ্রুত হয়ে গেল। সে এদিক ওদিক তাকালো এবং উঁচু জায়গা খোঁজার চেষ্টা করল। সে বিদ্যুতের খুঁটির কাছে দৌড়ালো এবং ফোন উপরে তুলল। কিছু হলো না। সে গুদামের গেটের কাছে গেল। এখনও কিছু না। তখনই দূর থেকে একটি মোটরসাইকেল দ্রুত চলে গেল। তার হলুদ আলো রাস্তায় পড়ল এবং মিলিয়ে গেল। ওই কয়েক সেকেন্ডের আলোয় অঞ্জলি গলির কোণে একটি ছায়াকে দাঁড়িয়ে থাকতে দেখল, যে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ ধরে তাকে দেখছিল। অঞ্জলি নিজের চোখ পিটপিট করল যাতে পরিষ্কার দেখতে পায়, কিন্তু সেই ছায়া গায়েব হয়ে গিয়েছিল। তার শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। কবিরের সতর্ক বার্তা যে যদি তুমি ফোন না করো তবে কেউ আমাদের ক্ষতি করবে, এখন এতটা সত্যি মনে হতে লাগল যে অঞ্জলির দম বন্ধ হয়ে আসছিল। সে নিজের বাহুতে বাচ্চাটিকে আরও শক্ত করে জাপটে ধরে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল এবং নিজের শ্বাস ধীর রাখল যাতে কারো নজরে না আসে। তারপর একটি সহজাত বুদ্ধিতে সে ফোনটি অনেক উঁচুতে তুলল এবং গলির অন্য পাশে মূল রাস্তার দিকে একটু কাত করল। একটি দাগ এলো, তারপর দুটি, আর ফোন হালকা ভাইব্রেট হলো। অঞ্জলি এক মুহূর্ত দেরি না করে আবার নম্বর ডায়াল করল। এইবার ঘণ্টা বাজল, কিন্তু পরিচিত কণ্ঠস্বরের বদলে একটি অদ্ভুত বিপ আওয়াজ শোনা গেল, যা কোনো অটোমেটিক সিস্টেমের মতো ঠান্ডা ছিল। অঞ্জলি নিজের শ্বাস আটকে রাখল এবং কিছু সেকেন্ডের মধ্যেই এক মহিলার কণ্ঠস্বর শোনা গেল, খুব গম্ভীর, খুব শান্ত, যা কোনো সাধারণ কাস্টমার কেয়ারের মতো ছিল না। তুমি কোথায়? কোনো পরিচয় নেই, কোনো নাম নেই, কোনো দ্বিধা নেই। সেই আওয়াজ এমন ছিল যেন তিনি জানতেন অঞ্জলি কল করবে। অঞ্জলি থুতু গিলল। আমি হীরাপুর এলাকার গলি নম্বর 7-এ আছি। এখানে কবির নামের একজন আঙ্কেল আছেন। তিনি আমাকে এই নম্বরে কল করতে বললেন। তিনি খুব জাখাম এবং এখানে দুটি ছোট বাচ্চাও আছে। তার গলা বুঝে এলো যখন সে নিজের বাহুতে গুটিয়ে থাকা বাচ্চাটিকে দেখল। আমি জানি না কি করব। অন্যদিকে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর ওই মহিলার কণ্ঠস্বর আরও গম্ভীর হয়ে গেল। বেটা, আমার কথা মন দিয়ে শোনো। একদম কাউকে নিজের কাছে আসতে দিও না। কোনো অপরিচিতের সাথে কথা বলো না। নালার দিকের পুলের দিকে যেও না। ওখানেই দাঁড়িয়ে থাকো, আমার লোক পৌঁছাচ্ছে। কিন্তু কবির এখনও গুদামের ভেতরে আছে। তুমি শান্ত থাকো। আমি কবিরের অবস্থা জানি এবং আমি এটাও জানি যে বাচ্চারা কোথায়। তোমার কাজ শুধু নিজেকে এবং ওই বাচ্চাটিকে সুরক্ষিত রাখা যাকে তুমি ধরে আছো, বুঝলে? অঞ্জলি নিজের ঠোঁট কামড়াল। সে সবকিছু তো বুঝতে পারেনি, কিন্তু ওই মহিলার কণ্ঠস্বর এমন কোনো মানুষের মনে হচ্ছিল না যে তার ক্ষতি করতে চায়। সেই আওয়াজ কোনো অভিজ্ঞ ব্যক্তির ছিল, যিনি অনেক জরুরি পরিস্থিতি সামলেছেন, যিনি না জানি কত প্রাণ বাঁচিয়েছেন। কিন্তু একটি কথা নিশ্চিত ছিল, তিনি কবিরকে চিনতেন এবং তিনি জানতেন যে এটি কোনো দুর্ঘটনা নয়। জি, আমি বুঝেছি, অঞ্জলি ধীরে বলল।
খুব ভালো, এবার কার্ডে লেখা কোড আমাকে বলো। অঞ্জলি একে একে নম্বর পড়ল। প্রতিটি নম্বরে ওই মহিলা ধীরে বলছিলেন, যেন কোনো জরুরি তথ্যের সত্যতা যাচাই করছিলেন। যখন অঞ্জলি পুরোটা পড়ে নিল, তখন ওই মহিলা কিছু সেকেন্ডের জন্য চুপ রইলেন। এই নীরবতা দীর্ঘ এবং ভারী ছিল। শেষে তিনি বললেন, বেটা, আমার এই কথা খুব মন দিয়ে শোনো, এটি খুব জরুরি। যখন আমার লোক সেখানে পৌঁছাবে, তারা তোমার নাম নেবে না, তারা একটি বাক্য বলবে। অঞ্জলি কার্ডটি শক্ত করে ধরে নিল। কি বাক্য? হাওয়া নিজের অভিমুখ বদলে দিয়েছে। যদি তুমি এই বাক্যটি না শোনো, তবে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যাবে, বুঝলে? অঞ্জলির বুক দমে গেল। এই পরিস্থিতি ৯ বছরের বাচ্চার কল্পনার অনেক বাইরে ছিল। এটি কোনো ঘায়েল মানুষকে সাহায্য করার মতো সাধারণ ব্যাপার ছিল না। এটি সেই ব্যাপার ছিল যা শক্তিশালী লোকেরা অন্ধকারে লুকিয়ে রাখতে চাইত। জি, আমার মনে থাকবে। খুব সাহসী মেয়ে তুমি। ওখানেই থেকো। ৩ মিনিটে তারা পৌঁছে যাবে। ফোন এখন বন্ধ করে দাও। ফোন সাধারণ উপায়ে বন্ধ হল না, বরং নিজে থেকেই কেটে গেল, যেন সেই কলটি কখনো হয়ইনি। অঞ্জলি ওই কালো স্ক্রিনটির দিকে তাকিয়ে রইল। তার হাতের তালু ঘামে ভিজে গিয়েছিল। সে দ্রুত শ্বাস নিচ্ছিল। হৃদয় এখনও জোরে ধড়ফড় করছিল। ৩ মিনিট? এই ৩ মিনিট এত দীর্ঘ কিভাবে হতে পারে? অঞ্জলি বাচ্চাটিকে নিজের আরও কাছে টেনে নিল। নিজের শরীর দিয়ে তাকে হাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করল। তার হাত পুরিভাবে কাঁপছিল, কিন্তু বাচ্চাটির হালকা উত্তাপ তাকে পুরোপুরি ভেঙে পড়তে দিল না। রাতের হাওয়া আরও তেজ হল, যাতে গলির আবর্জনা এবং নালার গন্ধ মিশেছিল। হাওয়ায় একটি ধাতব গন্ধও ছিল, যা তখন আসে যখন কেউ গুরুতর আহত হয়। গলির মোড় দিয়ে পার হওয়া প্রতিটি ছায়া অঞ্জলির হৃৎস্পন্দন থামিয়ে দিচ্ছিল। সে দেখার চেষ্টা করছিল যে কেউ কি ওই ছায়াটির মতো আছে, যে তাকে এক দৃষ্টিতে দেখছিল। খুঁটির হলুদ আলো বারবার নিভছিল, জ্বলছিল, যার ফলে ওই গলি আরও ভয়ানক মনে হচ্ছিল। যখন তার মনে হলো যে এখন সে আর সহ্য করতে পারবে না, তখনই কালো রঙের একটি 7 সিটার গাড়ি বিনা নম্বর প্লেটের হঠাৎ গলিতে মরল। ইঞ্জিন এত শান্ত ছিল যে অঞ্জলি তার আসার আওয়াজও পায়নি। শুধু হেডলাইটের আলো রাস্তায় পড়ল এবং তার সামনে এসে থেমে গেল। পেছনের দরজা খুলল এবং গাঢ় রঙের জ্যাকেট পরা একজন লোক বাইরে এলো। তার মুখ টুপির কারণে ঢাকা ছিল, কিন্তু তার চোখ তীক্ষ্ণ ছিল। সে তৎক্ষণাৎ কাছে এলো না। সে অঞ্জলির থেকে কয়েক মিটার দূরে থেমে গেল এবং নিজের 2 হাত খোলা রাখল, যাতে সে ভয় না পায়। সে খুব ধীরে এবং পরিষ্কার গলায় বলল, হাওয়া নিজের অভিমুখ বদলে দিয়েছে। অঞ্জলি এত দীর্ঘ স্বস্তির শ্বাস নিল যে তার হাঁটু প্রায় জবাব দিয়ে দিল। ওই লোকটি কাছে এল। সে খুব সাবধানে হাত বাড়াল, যেন ভয় ছিল যে বাচ্চাটি চমকে না যায়। আমাকে এটাকে ধরতে দাও, যাতে তুমি আরাম পাও। তার কণ্ঠস্বর এখন খুব ধীর এবং কোমল ছিল, যা আগের গাম্ভীর্য থেকে একদম আলাদা ছিল। যেমনই বাচ্চাটি ওই লোকটির বাহুতে গেল, সে কান্না থামিয়ে দিল। অঞ্জলির হাত এখনও কাঁপছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত ভাবনা জাগল, ভয় এবং স্বস্তির মেলামেশা এক অনুভূতি। আর কবির আঙ্কেল? তিনি এখনও ভেতরে আছেন, অঞ্জলি বলল। তার শ্বাস উখড়ে যাচ্ছে, অনেক রক্ত বেরিয়ে গিয়েছে। আপনি কি তাকে বাঁচাতে পারেন? ওই লোকটি পেছনে ফিরে ইশারা করল। আরও 2 জন লোক গাড়ি থেকে নামল, যাদের কাছে মেডিকেল কিট ছিল। আমরা কবিরকে দেখে নেব, তুমি আমার সাথে চলো। কোথায়? সে তাকে দেখল, চোখ গম্ভীর হয়ে গেল। একটি নিরাপদ জায়গায়, কারণ যেই মুহূর্তে তুমি আজ রাতে ওই কান্নার আওয়াজ শুনেছ, তুমি এখন আর এই খেলার বাইরে নেই। ওই গাড়ি দ্রুত গলি থেকে বেরিয়ে গেল, এত শান্তভাবে যেন অঞ্জলির মনে হল যেন টায়ার মাটি স্পর্শই করছে না। সে পেছনের সিটে বসেছিল। তার 2 হাত এখনও নিজের জামার খুঁট শক্ত করে ধরে রেখেছিল। রাস্তার আলোগুলো জানলা দিয়ে পেছনের দিকে ছুটে পালাচ্ছিল। আলো আর অন্ধকার মিলে সবকিছু এক স্বপ্নের মতো বানাচ্ছিল। ওই বাচ্চাটি, যাকে আগে ওই লোকটি ধরেছিল, এখন অঞ্জলির পাশে একটি ছোট দোলনায় শুয়েছিল। পরিষ্কার কাপড়ে জড়ানো এবং গাড়ির আলোয় তার মুখ গোলাপি দেখাচ্ছিল। তার প্রতিটি হালকা শ্বাস অঞ্জলির হৃদয়কে স্পর্শ করছিল। তার মনে হচ্ছিল যেন সে অজান্তেই নিজের বয়সের চেয়ে অনেক বড় গল্পে পা রেখে দিয়েছে। ড্রাইভিং সিটে বসা লোকটি রিয়ার ভিউ মিরারে দেখল। অঞ্জলি এখনও সিটের কোণে কুঁকড়ে বসেছিল। তোমার ভয় পাওয়ার দরকার নেই, সে বলল। তার কণ্ঠস্বর ঠিক তেমনই স্থির ছিল, যেন সে এই কথা হাজার হাজার বার ঘাবড়ে যাওয়া লোকেদের বলেছে। আমরা এখানে সাহায্য করার জন্য আছি, কেউ তোমার ক্ষতি করতে চায় না। অঞ্জলি হালকা মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। তার মাথায় হাজারো প্রশ্ন ভিড় করছিল। এই লোকগুলো কারা?
তারা কবির আঙ্কেলকে কিভাবে চেনে? গলিতে কেউ পিছু কেন করছিল? আর অঞ্জলি কেন ছিল এক 9 বছরের বাচ্চা যে প্রতিদিন সন্ধ্যায় ধাবায় বাসন মাজে? তাকে একটি গোপন ফোন কলের জন্য কেন বেছে নেওয়া হলো? আর তারপর বিনা নাম্বারের গাড়িতে নিয়ে যাওয়া হলো। কিছু তো খুব ভুল ছিল, কিন্তু এমন কিছুও ছিল যা তাকে পিছিয়ে আসার অনুমতি দিচ্ছিল না। গাড়ি সেই সব রাস্তা দিয়ে গেল যেগুলোর নাম অঞ্জলি কখনো শোনেনি। যখন ড্রাইভার জিজ্ঞেস করল, তোমার নাম অঞ্জলি তাই না? জি হ্যাঁ। মীরা ম্যাম বললেন যে তুমি খুব সাহসী, এত বড় বিপদেও তুমি পালিয়ে যাওনি। অঞ্জলি নিজের ঠোঁট কামড়ালো। আমি নিজেকে সাহসী মনে করি না। যদি কোনো জিনিস আমাকে ধরে রাখে তবে তা হয়তো ওই ঘাবড়ে যাওয়া ভাব যা এখনও পুরোপুরি বাইরে আসেনি। আমার শুধু ভয় ছিল যে ওই বাচ্চাদের যেন কিছু না হয়ে যায়। সে নিচু গলায় বলল, কবির আঙ্কেল বলেছিলেন যে ওদের একা ছেড়ো না। ওই লোকটি হালকা মাথা নাড়াল। তার মুখে একটি উদাস হাসি ফুটে উঠল। কবির সবসময় এমনই ছিল। সে যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, সে অন্যকে নিজের চেয়ে উপরে রাখত, এমনকি তখনও যখন সে নিজে উঠে দাঁড়াতে পারছিল না। যেভাবে সে এই কথাটি বলল, অঞ্জলি চমকে গেল। আপনি আর কবির আঙ্কেল কি একে অপরকে অনেক সময় ধরে চেনেন? অনেকটা সময় ধরে, সে জবাব দিল। এবং আমার দুঃখ হচ্ছে যে তোমাকে এসব দেখতে হলো। কোনো শিশুরই এমন জিনিস দেখা উচিত নয়। অঞ্জলি নিজের স্কার্ট শক্ত করে ধরল। ওনার চোট কেন লাগল? আমার মনে হলো যেন কেউ জানবুঝে ওনাকে মারতে চেয়েছিল। সেই লোকটি কিছুক্ষণের জন্য সামনের দিকে তাকালো, যেমনটা সে ভাবছিল। শেষে সে জবাব দিল, তুমি ঠিকই বলছো। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এবং এটি প্রথমবার হয়নি। সে আয়নায় অঞ্জলিকে দেখল। কিন্তু এর আগে যে তুমি আর কিছু শোনো, তোমাকে এটি বুঝতে হবে যে আজ রাতে যা কিছু হয়েছে তা তোমার ভুল নয়, আর না এটি তোমার দায়িত্ব। অঞ্জলি নিজের হাত দুটি আরও শক্ত করে নিল। কিন্তু আমি কবির আঙ্কেলকে কথা দিয়েছি, আমি এই বাচ্চাদের কাউকে নিয়ে যেতে দিতে চাই না। সেই জন্যই আমরা তোমার আর এই বাচ্চাদের রক্ষা করব। সে এক মুহূর্ত থেমে পরিষ্কার শব্দে বলল, কিন্তু এটি জরুরি যে তুমি এই বিষয়ের গুরুত্বটা বোঝো। কাউকে এই ব্যাপারে কিছু বলো না, এমনকি নিজের আত্মীয়স্বজন বা বন্ধুদেরও না। অঞ্জলি মাথা নিচু করে নিল। আমি জানি যে আমার এই সবের মধ্যে পড়া উচিত ছিল না। আমি জানি যে একটি ভুল পদক্ষেপ আমার আর আমার দিদার জীবন চিরতরের জন্য বরবাদ করে দিতে পারে। কিন্তু যখন তার কবিরের কাঁপতে থাকা হাতের কথা মনে পড়ল, যা ওই বাচ্চাদের ধরে রেখেছিল, এবং তার সেই অসহায় চোখের মিনতি মনে পড়ল, তখন অঞ্জলি না বলতে পারল না। দোলনা থেকে একটি হালকা কান্নার শব্দ এলো। বাচ্চাটি নড়ল এবং তার ছোট্ট হাত বাতাসে কিছু খুঁজতে লাগল। অঞ্জলি তৎক্ষণাৎ তার দিকে ঝুঁকে পড়ল এবং ধীরে ধীরে তার বুকে চাপড়াতে লাগল, যেমনটা তার দিদা প্রায়ই তার ভয় পাওয়ার সময় করত। তার হাত কাঁপছিল, কিন্তু তার স্পর্শ এতটাই কোমল ছিল যে বাচ্চাটি সাথে সাথে শান্ত হয়ে গেল। আয়নায় এসব দেখে সেই লোকটি সম্মতিতে মাথা নাড়ল। কবির ঠিকই বলেছিল। সে বলেছিল যে শুধুমাত্র তুমিই এদের এত তাড়াতাড়ি শান্ত করতে পারবে। হয়তো ওরা ক্লান্ত হয়ে গেছে, অঞ্জলি বাচ্চাদের থেকে নজর না সরিয়ে বলল। না, সে শুধরে দিল, ওরা ভালো মানুষকে অনুভব করতে পারে। অঞ্জলি অবাক হয়ে গেল। তার অভ্যাস ছিল না যে কেউ তাকে ভালো মানুষ বলুক। সাধারণত মানুষ তাকে শুধু ধাবার মেয়ে বা গলির বাচ্চা বলত। কিন্তু আজ রাতে প্রথমবার কেউ তার চোখের গভীরে তাকিয়েছিল, যেন সে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ যতটা সে নিজের সম্পর্কে কখনো ভেবেছিল। গাড়িটি একটি একেবারে নির্জন রাস্তায় মোড় নিল এবং তার গতি কমে গেল। ল্যাম্পপোস্টের আলোতে দুই ধারের উঁচু গাছগুলো আবছা নীলচে ধূসর দেখাচ্ছিল। সামনে একটি বড় চত্বর ছিল, যার লোহার গেট প্রায় ৩ মিটার উঁচু ছিল এবং দুটি ছায়া পাহারা দিচ্ছিল। অঞ্জলি থুতু গিলল। এটি কোথায়? সবথেকে নিরাপদ জায়গা, যেখানে আমরা তোমাকে নিয়ে আসতে পারতাম। সেই লোকটি গম্ভীরভাবে জবাব দিল, এখানেই কবিরের চিকিৎসাও হচ্ছে। উনি কি বেঁচে আছেন? অঞ্জলি কাঁপানো গলায় জিজ্ঞাসা করল। সে আয়নায় সরাসরি তার চোখের দিকে তাকাল। হ্যাঁ, কিন্তু যদি আমরা 10 মিনিট আর দেরি করে দিতাম তবে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। অঞ্জলি নিজের হাত দুটি এত জোরে মুঠো করল যে ব্যথা হতে লাগল। তার ভয়, দুঃখ আর নিজের ওপর রাগ অনুভব হচ্ছিল যে সে আরও তাড়াতাড়ি কেন পৌঁছাতে পারল না। গাড়ি থামল এবং গেট নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ওষুধের হালকা গন্ধ আসছিল, যা ঠান্ডা বাতাসে মিশেছিল। সেই লোকটি অঞ্জলির জন্য দরজা খুলে দিল। নামো মা,
এখান থেকে সামনে তুমি যা কিছু দেখবে আর শুনবে তা তোমার জীবনকে সেইভাবে বদলে দেবে যার জন্য তুমি এখন তৈরি নও। সেই কথাটি ভয় দেখানোর জন্য নয়, বরং সাবধান করার জন্য বলেছিল। অঞ্জলি গাড়ি থেকে নামল, বাচ্চাটিকে আবার কোলে নিল, একটি গভীর শ্বাস নিল, এবং যেমনই গেট তার পেছনে বন্ধ হল, তার মনে হলো যে এখন সে কোনো বস্তির অচেনা 9 বছরের মেয়ে রয়ে যায়নি। সে এমন একটি যুদ্ধে পা দিয়ে ফেলেছে যা থেকে বড় বড় মানুষও ভয় পেত। যেমনই অঞ্জলি সেই বড় চত্বরের ভেতরে পা রাখল, ছাদের গরম সাদা আলো বাইরের হাড় কাঁপানো ঠান্ডাকে দূরে সরিয়ে দিল। ওষুধের গন্ধ তীব্র ছিল, কিন্তু সবকিছু খুব পরিষ্কার ছিল, যেমনটা অঞ্জলি তখন অনুভব করেছিল যখন সে তার দিদার সাথে ছোট সরকারি হাসপাতালে গিয়েছিল। কিন্তু এই জায়গাটি একেবারেই আলাদা ছিল, বিশাল, শান্ত এবং এতটাই নিরাপদ যে কিছু সেকেন্ডের মধ্যেই অঞ্জলি জেনে গেল যে এটি কোনো সাধারণ হাসপাতাল নয়। সাদা দেয়াল, চওড়া করিডর, আবছা কাচের দরজা আর গাঢ় রঙের কোট পরা মানুষ দ্রুত এদিক ওদিক যাচ্ছিল, কিন্তু একেবারে কোনো শব্দ ছাড়াই। কেউ তাকে কৌতূহলের সাথে দেখছিল না, কিন্তু প্রত্যেকেরই জানা ছিল যে সে কে। সেই লোকটি অঞ্জলিকে একটি বড় ঘরে নিয়ে গেল, যেখানে দুটি ছোট ক্রিম রঙের দোলনা পাশাপাশি রাখা ছিল। সে ইশারা করল, বাচ্চাটিকে এখানে শুইয়ে দাও, আমরা এদের খেয়াল রাখব, তুমি খুব ভালো কাজ করেছ। অঞ্জলি নিচে ঝুঁকল এবং সেই বাচ্চাটিকে শুইয়ে দিল, যাকে সে শুরু থেকে ধরে রেখেছিল। যেমনই সে হাত সরালো, তার এমন মনে হলো যেন তার হৃদয় থেকে কোনো উষ্ণতা বেরিয়ে গেছে। বাচ্চাটি একটু নড়ল, তার ঠোঁট কান্নার জন্য কুঁচকে গেল, কিন্তু পরিষ্কার কম্বলের ওম পেয়ে সে আবার ঘুমিয়ে পড়ল। অঞ্জলি অজান্তেই কম্বলের কোণা ঠিক করে দিল এবং দাঁড়িয়ে পড়ল। সে উলঝনে ছিল যে আগে কি করতে হবে। সেই লোকটি তাকে দেখল এবং বলল, আমার সাথে এসো, কেউ তোমার সাথে দেখা করতে চায়। এটি শুনে অঞ্জলির বুক ভারী হয়ে গেল। কে আমার সাথে দেখা করতে চায়? সে সরাসরি জবাব দিল না, শুধু চলার ইশারা করল, কিন্তু তার চোখ এখন কোমল ছিল। একজন জরুরি ব্যক্তি, কিন্তু তারা তোমাকে ভয় দেখাবেন না। অঞ্জলি মাথা নাড়ল এবং ছোট ছোট পায়ে এগিয়ে গেল। করিডোরে দুই পাশে আবছা কাঁচের ঘরগুলো ছিল, যা শান্তত মনে হচ্ছিল, কিন্তু কোনো রহস্যে ভরা। কিছু মানুষ অঞ্জলির পাশ দিয়ে গেল, যারা একই রকম কোট পরেছিল এবং কানে ছোট ওয়াকি-টকি ছিল। মনে হচ্ছিল যেন তারা ডাক্তার নয়, বরং পেশাদার নিরাপত্তারক্ষী। করিডোরের শেষে একটি বড় কাঠের দরজা ছিল, যার ওপর চকচকে ধাতব কিনারা ছিল। সেই লোকটি দরজার সামনে থামল এবং অঞ্জলির দিকে ফিরল। টেনশন করো না, তারা তোমাকে ধন্যবাদ জানাতে চান। তারা কারা? অঞ্জলি তোতলাল। ওরাই, যাদের সাথে তুমি ফোনে কথা বলেছিলে, সে জবাব দিল। মীরা ম্যাম। অঞ্জলি নিজের হাত শক্ত করে ধরল। সেই আওয়াজ ঠান্ডা কিন্তু স্থির ছিল, শক্তিশালী কিন্তু ভয়ের নয়। সেটি এমন কারোর আওয়াজ ছিল যে হাজারো কঠিন পরিস্থিতি সামলেছে, কিন্তু তবুও সামনে দেখা করা অঞ্জলিকে অস্থির করছিল। দরজা খুব ধীরে খুলে গেল, কোনো আওয়াজ ছাড়াই। ভেতরের ঘর করিডোরের থেকে বেশি উজ্জ্বল ছিল, কিন্তু আলো চোখে লাগার মতো ছিল না। হলুদ আলো পুরো ঘরে ছড়িয়েছিল, যাতে সেটি একটি ছোট লাইব্রেরির মতো লাগছিল। একটি বড় কাঠের টেবিল, কিছু ফাইল, দেয়ালে বন্ধ স্ক্রিন, আর একজন মহিলা অঞ্জলির দিকে পিঠ করে দাঁড়িয়েছিলেন। তার হাত বুকের ওপর জড়ো করা ছিল। যখন সেই লোকটি ধীরে থেকে বলল, মীরা ম্যাম, বাচ্চাটি এসেছে, সেই মহিলা ঘুরলেন। অঞ্জলি তার বয়সের আন্দাজ করতে পারল না। তার মুখ তেজি কিন্তু দয়ালু ছিল, চোখ চকচক করছিল কিন্তু ক্লান্ত ছিল, যেন কেউ অনেক রাত ধরে জেগে আছে, কিন্তু নিজের ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে সজাগ করে রেখেছে। সে সাদা শার্ট আর উপর থেকে গাঢ় নীল ব্লেজার পরেছিল। চুল পেছনে বাঁধা ছিল, কিন্তু সবথেকে বিশেষ তার নজর ছিল যখন সে অঞ্জলিকে দেখল। তাতে দয়া বা জেরা নয়, বরং একটি শিশুর জন্য এক অদ্ভুত সম্মান ছিল। অঞ্জলি, সে বলল, তার আওয়াজ ফোনের থেকে অনেক বেশি মধুর আর উষ্ণ ছিল। তুমি আমাদের জন্য সেই কাজ করেছ যা বড়রাও কখনো কখনো করার সাহস জোগাতে পারে না। অঞ্জলি মাথা নিচু করল। আমি শুধু কবির আঙ্কেলের কথা মেনেছি। মীরা ম্যাম কাছে এলেন, এত দ্রুত নয় যে অঞ্জলি ভয় পায়। না, তুমি কান্নার শব্দে থামার সিদ্ধান্ত নিয়েছ। যখন সেই গলির সমস্ত বড়রা না শোনার ভান করে এগিয়ে যাওয়ার রাস্তা বেছে নিয়েছিল, তুমি থামা বেছে নিয়েছ, এবং তোমার সেই সিদ্ধান্ত 3টি প্রাণ বাঁচিয়েছে। এটি শুনে অঞ্জলির গলা ধরে এলো। যখন সে গোডাউনে ছিল, সে শুধু এতটুকুই জানত যে তাকে কিছু করতে হবে। কিন্তু মীরা ম্যামের সামনে দাঁড়িয়ে যখন সেই শব্দগুলো শুনল, তখন সে সেই মুহূর্তের গুরুত্ব বুঝতে পারল। অঞ্জলি ধীর শ্বাস নিল,
আমি ভাবিনি যে এটি এত বড় ব্যাপার হয়ে যাবে। কেউ ভাবে না, মীরা জবাব দিল, কিন্তু বড় জিনিস প্রায় ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। তারপর সে অঞ্জলির চোখে সমান্তরালে নিচে ঝুঁকল। এখন কি তুমি জানতে চাও যে আসলে কি ঘটছে? অঞ্জলির চোখ বড় বড় হয়ে গেল। জি, কিন্তু যদি আমার না জানা উচিত হয় তবে কোনো ব্যাপার না। মীরা ধীরে থেকে তার কথা কেটে দিল। তোমার জানা উচিত, কারণ যে মুহূর্তে তুমি সেই বাচ্চাটিকে তুলেছ, তুমি এই চক্রের অংশ হয়ে গেছ। সে দাঁড়িয়ে পড়ল, টেবিলে গেল এবং একটি পাতলা ফাইল বের করল। মনে হচ্ছিল যেন সে অঞ্জলির আসার আগেই এটি তৈরি করে রেখেছিল। সে ফাইল টেবিলে রাখল। প্রথম পাতায় কোনো শব্দ ছিল না, শুধু সেই ছোট রূপালী লোগোটি ছিল, যা অঞ্জলির কাছে থাকা কার্ডে ছিল। এটি কোনো হাসপাতাল নয়, এটি একটি বিশেষ সাক্ষী সুরক্ষা কেন্দ্র। আমরা মানচিত্রে নেই, আমরা কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালের অংশ নই। অঞ্জলির বুক ধরফর করতে লাগল। তবে কি আমরা এখানে লুকিয়ে আছি? লুকিয়ে নয়, সে শুধরে দিল, নিরাপদ আছি, কারণ কবির সেই ব্যক্তি যাকে অনেক মানুষ গায়েব করে দিতে চায়। অঞ্জলি চুপ রইল। শুরুর ভয় ফিরে এলো, কিন্তু এইবার তার সত্যি সম্পর্কে ছিল। মীরা ধীর গলায় বলতে থাকল, কবির শুধু একজন বাবা নন, সে এমন কিছুর মালিক যা অনেক মানুষ পেতে চায়। তাই যখন তুমি কান্নার শব্দ শুনলে এবং সাহায্য করলে, তখন তুমি সেই একমাত্র যোগসূত্র হয়ে গেলে যার কথা শত্রু কল্পনাও করেনি। অঞ্জলি নিজের চোখের পলক ফেলল। তবে কি ওরা আমাকে খুঁজবে? মীরা সরাসরি তার চোখের দিকে তাকাল। এর সম্ভাবনা আছে, কিন্তু আমরা এমনটা হতে দেব না। কি তুমি বুঝতে পারছ? না জানি কেন মীরা ম্যামের এই কথা শুনে অঞ্জলির আগে থেকে অনেক বেশি শান্তি অনুভব হল। মীরা নিজের হাত টেবিলে রাখল আর জিজ্ঞাসা করল, অঞ্জলি, কি তোমার মধ্যে আমাদের সাথে এগিয়ে যাওয়ার সাহস আছে? তোমার কাছে মানা করার অধিকার আছে, কেউ তোমাকে দোষ দেবে না। অঞ্জলি নিজের ছোট্ট হাতগুলো দেখল, সেই হাতগুলো যা ঠান্ডা মেঝেতে বাচ্চাটিকে তুলেছিল, যা ফোন করার সময় কাঁপছিল এবং যাতে এখনও বাচ্চার অনুভব হচ্ছিল। তারপর সে নিজের মাথা তুলল। তার আওয়াজ ছোট ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ় সংকল্প ছিল। আমি কবির আঙ্কেলকে কথা দিয়েছি, আমি ওই বাচ্চাদের ছাড়ব না। মীরা ম্যাম ধীরে থেকে হাসলেন। সেটি একটি বিরল হাসি ছিল, যা চাপে থাকা মানুষের মুখে আসে। তাহলে এখন থেকে আমরা একটি টিম। যখন অঞ্জলিকে মীরা ম্যামের ঘর থেকে বাইরে আনা হলো, তখন বাইরের করিডর তাকে ভেতরে আসার সময়ের থেকে একেবারেই আলাদা মনে হচ্ছিল। সেই শান্তি, সেই হলুদ আলো, সব কিছু একই ছিল, কিন্তু অঞ্জলির মনে সব বদলে গিয়েছিল। এখন সে সেই বাচ্চাটি ছিল না যাকে অজান্তেই কোনো মামলায় টেনে আনা হয়েছে। সে জানত যে সে একটি গোপন বলয়ে দাঁড়িয়ে আছে, যেখানে মানুষ না শুধুমাত্র সময়ের সাথে, বরং বাইরে লুকিয়ে থাকা অন্ধকারের সাথেও রেস লাগাচ্ছে। অঞ্জলি নিজের প্রতিটা পদক্ষেপের আওয়াজ নিজের শ্বাসের থেকেও জোরে শুনতে পাচ্ছিল। আগে সেই লোকটি, যার নাম সে এখন জানতে পেরেছে যে অর্জুন, তার সাথে চলছিল। তার হাত এখনও তার কাঁধের কাছে ওয়াকিটকিতে ছিল, যেন যে কোনো অস্বাভাবিক পরিস্থিতির জন্য তৈরি। আমার কাছেই থাকো, সে ধীর কিন্তু পাকা আওয়াজে বলল। কেউ তোমার কিছু করবে না, কিন্তু আমার আগে থাকাই ভালো। অঞ্জলি মাথা নাড়ল এবং নিজের ঘাবড়ানি চেপে রাখার চেষ্টা করল। সে জানত না যে এই করিডোরের প্রতিটি দরজার পেছনে কি আছে, শুধু এতটুকু জানত যে এটি সেই জায়গা যেখানে কোনো অদ্ভুত আওয়াজ হলে ডজনখানেক লোক কিছু সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারে। সেই পরিবেশটাকে ভয় তো দেখাচ্ছিল ঠিকই, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে তার সেই অন্ধকার গলির চেয়ে এখানে নিরাপদ অনুভব হচ্ছিল। করিডোরের শেষে একটি স্লাইডিং কাচের দরজা খুলল, যা যন্ত্রপাতিতে ভরা একটি বড় ঘরে নিয়ে গেল। ভেতরে কিছু মানুষ গাঢ় রঙের কোট পরে দেয়ালের বড় স্ক্রিনকে মন দিয়ে দেখছিল। ক্যামেরার একটি সিরিজ আলাদা আলাদা কোণ দেখাচ্ছিল। বাইরের গেট, করিডোর, বাচ্চাদের ঘর এবং সেই গলির কাছের এলাকা যেখান থেকে তারা এসেছিল। স্ক্রিনে ছোট লাল বিন্দু নড়ছিল। অঞ্জলি ভালো করে লক্ষ্য করে দেখল তো বুঝল যে সেগুলি নিরাপত্তা টিমের লোকেশন ছিল, যা পুরো এলাকায় ছড়িয়েছিল। এটি আমাদের নজরদারি কেন্দ্র, অর্জুন অঞ্জলিকে একটু সামনে করে দিয়ে বলল, যাতে সে দেখতে পায়। আমরা এখনই সেই গোডাউনের জায়গাটি তদন্ত করেছি, আমাদের আগে সেখানে অন্য কেউ পৌঁছে গিয়েছিল। অঞ্জলি কেঁপে উঠল। কি সেই একই লোক যে গলিতে দাঁড়িয়েছিল? ঘরে থাকা একজন দ্বিতীয় মহিলা ঘুরল, যার বয়স প্রায় ৩০ বছর ছিল। চুল খোপায় বাঁধা ছিল এবং মুখে এক তেজি কিন্তু উষ্ণ চমক ছিল। হতে পারে, সে বলল, কিন্তু সে নিজের মুখ দেখায়নি। আর চিন্তার কথা এই যে সে জানত কবির কখন সেখানে পৌঁছাবে। সে কোনো পথচারী ছিল না। অঞ্জলির মনে হল যেন তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে।
তার অন্ধকারে সেই নজরের কথা মনে পড়ল, সেই কালো ছায়া যা পাথরের মতো স্থির দাঁড়িয়েছিল এবং তাকে পলক না ফেলে দেখছিল। ও কি আমাকে চেনে? অঞ্জলি খুব ধীরে জিজ্ঞাসা করল, যেন নিজের প্রশ্নেই ভয় পাচ্ছে। কেউ তৎক্ষণাৎ জবাব দিল না। ঘরে এত শান্তি ছিল যে অঞ্জলি দেয়ালের ভেতরে ইলেকট্রিক তারের দৌড়ানোর শব্দ শুনতে পাচ্ছিল। তারপর সেই খোপা করা মহিলাটি, যার নাম লক্ষ্মী ছিল, অঞ্জলির কাঁধে হাত রাখল। সে চেনে বা চেনে না তা এখন গুরুত্ব পায় না। গুরুত্ব এটি পায় যে তুমি এখন সবথেকে নিরাপদ জায়গায় আছো, আর আমরা জানি যে এমন মানুষদের সাথে কিভাবে মোকাবিলা করতে হয়। তার আওয়াজ শান্ত ছিল, কিন্তু তাতে একটি অটল দৃঢ় সংকল্প ছিল। এতে অঞ্জলির মন একটু শান্ত হল। তখনই ঘরের শেষে থাকা দরজাটি খুলল। মীরা ম্যাম ভেতরে এলেন। প্রত্যেকে সাথে সাথে সম্মানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তিনি সবাইকে কাজ চালিয়ে যাওয়ার ইশারা করলেন এবং অঞ্জলির দিকে তাকালেন। চলো মা, কেউ তোমার সাথে দেখা করতে চায়। অঞ্জলির বুক জোরে ধরফর করে উঠল। কে? মীরা তৎক্ষণাৎ জবাব দিলেন না, শুধু পরের করিডরের দিকে হাঁটতে লাগলেন। অঞ্জলি ওনার পেছনে পেছনে চলল। তার মন উৎসাহ আর ভয়ে ভরা ছিল। এই করিডোর আলাদা ছিল, হলুদ আলো, কাঠের মেঝে, সবকিছু খুব শান্ত। না ওয়াকিটকির শব্দ ছিল, না ছোটাছুটি, শুধু এয়ার কন্ডিশনারের হালকা আওয়াজ আর আদা চায়ের মতো কোনো গন্ধ। তারা আরও একটি কাঠের দরজার সামনে থামল, যা ছোট আর সাধারণ ছিল। মীরা ম্যাম ধীরে থেকে কড়া নাড়লেন এবং দরজা খুললেন। ভেতরে একটি ছোট হাসপাতালের ঘর ছিল, যাতে কোনো ভারী মেশিন ছিল না। শুধু একটি বড় বিছানা আর কিছু নজরদারি সরঞ্জাম ছিল। সেই বিছানায় সেই লোকটি শুয়েছিল, যাকে অঞ্জলি গোডাউনে দেখেছিল, কবির আঙ্কেল। উনি একেবারে স্থির ছিলেন। ওনার বুকে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। ওনার শ্বাস ভারী ছিল, কিন্তু গোডাউনের তুলনায় বেশি স্থির ছিল। অঞ্জলি সেখানেই থমকে গেল। মীরা ম্যাম তার পিঠে হাত রাখলেন এবং তাকে ধীরে থেকে এগিয়ে দিলেন। উনি তোমাকে দেখতে চেয়েছিলেন, যদি ওনার জ্ঞান ফেরে। উনি কি সত্যি বেঁচে আছেন, ম্যাম? অঞ্জলি ধরা গলায় জিজ্ঞাসা করল। মীরা জবাব দিল, হ্যাঁ, কিন্তু এখনও বিপদ কাটেনি। গুলি ফুসফুস ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। যদি তুমি ওনাকে তাড়াতাড়ি না খুঁজে পেতে, তবে হয়তো এখন আমরা অন্য কোনো কথা বলতাম। অঞ্জলি আরও কাছে গেল। তার পা এত কাঁপছিল যে সে প্রায় হোঁচট খেয়ে যাচ্ছিল। সে বিছানায় শুয়ে থাকা লোকটিকে দেখল। মুখ ফ্যাকাশে ছিল, কিন্তু আগের চেয়ে অনেক বেশি শান্ত। প্রথমবার দেখা হওয়ার পর থেকে এখন পর্যন্ত অঞ্জলি কোনো রক্ত বা ক্ষত দেখতে পাচ্ছিল না। শুধু একজন বাবা দেখা যাচ্ছিল, যে নিজের বাচ্চাদের সাথে থাকার জন্য যুদ্ধ করছিল। তখনই দরজায় হালকা আওয়াজ হল এবং একজন মহিলা ভেতরে এলেন, যার হাতে ওষুধ আর জলের ট্রে ছিল। ওনার মুখে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। কোনো পরিচয়ের প্রয়োজন ছিল না। অঞ্জলি বুঝতে পারল যে ইনিই সেই দুই বাচ্চার মা। অঞ্জলিকে দেখে উনি সেখানেই থেমে গেলেন। ওনার চোখ লাল ছিল, কিন্তু জল পড়ছিল না। উনি ট্রে টেবিলে রাখলেন আর অঞ্জলির কাছে এসে কোনো আগাম সংকেত ছাড়াই হাঁটু গেড়ে বসে পড়লেন। অঞ্জলি ঘাবড়ে গিয়ে আধা কদম পেছনে সরে গেল, কিন্তু সেই মহিলা ধীরে থেকে তার হাত ধরে নিলেন। তুমি অঞ্জলি, তাই না? ওনার আওয়াজ কাঁপছিল, কিন্তু তাতে কৃতজ্ঞতা ভরা ছিল। সে যে আমার পুরো পরিবারকে বাঁচিয়েছে। অঞ্জলি ঘাবড়ে গিয়ে জোরে জোরে মাথা নাড়ল। না না ম্যাম, ওটা আমি ছিলাম না। আমি তো শুধু কান্নার শব্দ শুনেছিলাম। আমি কিছু বড় কাজ করিনি। সেই মহিলা মাথা নাড়লেন এবং অঞ্জলির হাত একটু আরও জোরে চাপলেন। না মা, তুমি সাহায্য করেছ। প্রত্যেকে তোমার মতো সাহস দেখাতে পারে না। আমি আমার হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ জানাই। এটি শুনে অঞ্জলির গলা ধরে এলো। এটি প্রথমবার ছিল যখন কোনো বড় মানুষ তাকে এত গুরুত্ব দিয়ে ধন্যবাদ দিয়েছিল। প্রথমবার কেউ তাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখেছিল, নাকি সেই বাচ্চা হিসেবে যে ছোট গলিতে বাসন মাজে। মীরা ম্যাম অঞ্জলির কাঁধে হাত রাখলেন। এখন থেকে তুমি একা নও, আমরা তোমার খেয়াল রাখব, কিন্তু তোমাকে সাহসী হতে হবে, কারণ যতটা গভীরে তুমি এই বিষয়ে যাবে, তোমাকে ততটাই এমন জিনিসের মোকাবিলা করতে হবে যার তুমি কখনো কল্পনাও করনি। অঞ্জলি কবির আঙ্কেলকে দেখল, তারপর ওই বাচ্চাদের মাকে, আর তারপর নিজের ছোট্ট হাতগুলো। সে জানত না যে সে সাহসী কিনা, কিন্তু সে একটি কথা জানত, সে কথা দিয়েছিল আর কথা রাখা উচিত।
বাচ্চাদের মা চলে যাওয়ার পর অঞ্জলি সেখানেই কবির আঙ্কালের বিছানার কাছে দাঁড়িয়ে রইল। ওনার প্রতিটি ভারী শ্বাস লক্ষ্য করতে লাগল। ঘরে শুধু হার্ট মনিটরের বিপিং শব্দ শোনা যাচ্ছিল। অঞ্জলি জানত না যে সে সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিল, 1 মিনিট, 10 মিনিট নাকি তার বেশি। সে শুধু এতটুকু জানত যে ভয় আর চিন্তা সত্ত্বেও সে সেই স্থির শুয়ে থাকা লোকটির থেকে নিজের নজর সরাতে পারছিল না। মীরা ম্যাম কাছে এলেন। তুমি বসতে পারো, এত টেনশনে দাঁড়িয়ে থাকার দরকার নেই। অঞ্জলি মাথা নাড়ল। আমি ঠিক আছি ম্যাম। শুধু আমার কোনো আহত মানুষকে এইভাবে দেখার অভ্যাস নেই। মীরা সম্মতিতে মাথা নাড়লেন। তুমি নিজের চিন্তার থেকেও অনেক বেশি সাহসী। অঞ্জলির ঠোঁটে একটি খুব হালকা হাসি এলো, কিন্তু তারপর তার নজর কবিরের ওপর আটকে গেল। ওনার কি জ্ঞান ফিরবে? ম্যাম, উনি শ্বাস নিচ্ছেন, ওনার নিশ্চয়ই জ্ঞান ফিরবে। মীরা বললেন, কিন্তু তোমাকে মানসিকভাবে তৈরি থাকতে হবে। যখন উনি জাগবেন ওনার খুব কষ্ট হবে। শুধু ক্ষতের ব্যথা নয়, বরং সেই জিনিসের ব্যথাও যা বাইরে ওনার অপেক্ষা করছে। অঞ্জলি ঘুরল এবং ভ্রু কুচকাল। আপনার মানে হলো যে খারাপ জিনিস এখনও শেষ হয়নি? মীরা তার কাঁধ ছুলেন। অঞ্জলি, যা তুমি দেখলে তা শুধু উপরিভাগ। যারা কবিরকে ক্ষতি করতে চায় তারা শুধু ওনাকে আহত করতে চায় না, তারা ওনাকে নিজের রাস্তা থেকে পুরোপুরি সরিয়ে দিতে চায়। আর ওই 2 বাচ্চা, আর এখন তুমিও, তোমরা সেই যোগসূত্র যাদের কথা ওরা কখনো আশাই করেনি। অঞ্জলির মনে হলো যেন তার পেট সংকুচিত হয়ে গেছে। কি আমি কিছু ভুল করেছি ম্যাম? না। মীরা ভরসা দিলেন, তুমি কিছু ভুল করনি। কিন্তু যেহেতু তুমি সেই রাতে কান্নার শব্দ শুনে থেমেছিলে, সেই জিনিস যা সেই পুরো গলিতে কেউ করেনি, এই কারণেই তুমি একমাত্র যে সত্যিটা জানো। আর খারাপ লোকরা সত্যিটাকে সবথেকে বেশি ঘৃণা করে। অঞ্জলি আতকে উঠল। তার গলির সেই লোকটির নজরের কথা মনে পড়ল। সেই এক মুহূর্তের দৃশ্যও এতটাই ভয়ঙ্কর ছিল যে সে একটি ভেজা বিড়ালের মতো নিজেকে গুটিয়ে নিতে চাইছিল। তবে কি ওরা আমাকে খুঁজে নেবে? মীরা বিছানার তাসের চেয়ারে বসলেন এবং অঞ্জলিকেও বসার ইশারা করলেন। ও অত সহজে তোমাকে খুঁজে পাবে না, কিন্তু আমরা ওকে খুঁজে নিতে পারি, আর আমরা সেটাই করছি। এটি শুনে অঞ্জলির একটু হালকা অনুভব হলো, কিন্তু অস্থিরতা এখনও ছিল। আপনার কি মনে হয় কবির আঙ্কেলকে কে মারতে চায়? মীরা তার চোখ নিচু করল, যেন ভাবছিল ঠিক কতটা বলা যায়। কবির কোনো সাধারণ মানুষ নয়। সে এমন কিছু নিয়ে কাজ করছিল যা যদি ভুল হাতে পড়ে যায় তবে অনেক মানুষের ক্ষতি হতে পারে। আর যখন আপনি কোনো বড় কাজ করেন তখন প্রায়ই সেই সব মানুষও পিছু নেয় যারা আপনাকে নিচে নামাতে চায়। অঞ্জলি চুপচাপ বোঝার চেষ্টা করতে লাগল। সে মীরা ম্যামের পুরো কথা তো বুঝতে পারল না, কিন্তু এতটুকু বুঝল যে কবির আঙ্কেল কোনো বিনা কারণে হামলার শিকার হননি। এর পেছনে খুব বড় এবং বিপজ্জনক কিছু ছিল। সে গভীর শ্বাস নিল। তার মনে হল সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কোনো শিশুর পা পড়া উচিত ছিল না। ম্যাম, অঞ্জলি ইতস্তত করল, যদি আমি ওই কান্নার আওয়াজ না শুনতাম তবে কি হতো? মীরা তার দিকে তাকালো। তার চোখ কোমল হয়ে এলো। তবে হয়তো কবির এখন বেঁচে থাকত না, আর ওই 2 শিশু অন্য কারো হাতে লেগে যেত, আর তুমি এখনও ওই বস্তিতে বাসন ধুয়ে থাকতে। অঞ্জলি মাথা নিচু করে নিল। নিয়ম অনুযায়ী এই কথায় তার স্বস্তি পাওয়ার কথা ছিল, কারণ তার কোনো দায়িত্ব থাকত না। কিন্তু না জানি কেন তার মন খারাপ হয়ে গেল। বোঝার কারণে নয়, বরং এই ভাবনায় যে যদি সে মুখ ফিরিয়ে চলে যেত তবে সব কিছু সব থেকে খারাপভাবে শেষ হয়ে যেত। আমার মনে হয় না যে আমি ততটা করতে পেরেছি যতটা আপনি বলছেন, অঞ্জলি ফিসফিস করে বলল। আমি তো শুধু বাচ্চাদের কাঁদতে দেখেছিলাম। মীরা নিজের হাত জোর করে অঞ্জলির দিকে ঝুঁকে বলল, প্রতিটি শিশু নিজেকে ছোট মনে করে, কিন্তু তুমি যা করেছ তা ছোট ছিল না। তুমি সেই অন্ধকার জায়গায় পা রাখার সাহস দেখিয়েছ যেখান থেকে সবাই পালিয়ে বাঁচছিল। তুমি সেই রক্তে ভেজা নিষ্পাপ শিশুকে তুলে নিয়েছ এবং বিপদের মাঝেও দাঁড়িয়েছিলে, যখন তুমি জানতে না কি হতে চলেছে। আর যখন তুমি আমাদের ফোন করলে, তুমি একজন মানুষ, 2 শিশু, আর হয়তো নিজের জীবনের পরিণাম বদলে দিলে। অঞ্জলির কান্না পাচ্ছিল, ভয় থেকে নয়, বরং এই জন্য যে মীরা ম্যাম ঠিক সেই কথাটাই বলেছিলেন যা সে নিজে ভাবার সাহস করতে পারছিল না। সে কখনো ভাবেনি যে তার একটি ছোট কাজ এত গুরুত্বপূর্ণ হতে পারে। তখনই কবির আঙ্কেল হঠাৎ একটু নড়লেন। অঞ্জলি চমকে গিয়ে কাছে গেল। তার গলার আওয়াজ খুব দুর্বল ছিল, ঠিক যেন একটা খসখসে শব্দ। অঞ্জলি, অঞ্জলি। অঞ্জলি ঝটপট দাঁড়িয়ে পড়ল। আঙ্কেল আপনি জেগে গেছেন? মীরা ম্যামও মনিটর চেক করলেন। কবির, তোমার জেগে ওঠা ভালো সংকেত, কিন্তু বেশি কথা বলার চেষ্টা করো না।
কবির তার চোখ একটু খুললেন, শুধু এতটাই যাতে অঞ্জলির ছোট্ট ছায়া দেখতে পান। তার ঠোঁটে সুতোর মতো পাতলা একটা হাসি ফুটে উঠল। তুমি বাচ্চাদের ছাড়নি? অঞ্জলি তার হাত ধরে নিল। সেটা বরফের মতো ঠান্ডা ছিল। না আঙ্কেল, আমি কথা দিয়েছিলাম না। কবির চোখের পলক ফেললেন এবং খুব কষ্টে ফিসফিস করে বললেন, শুক্রিয়া, আমার বাচ্চা। ওই 3টি শব্দ ছোট এবং দুর্বল ছিল, কিন্তু অঞ্জলির মনে কোনো বড় বিস্ফোরণের মতো লাগল। আমার বাচ্চা, না বেটি, না অঞ্জলি, না ছোট বাচ্চা। মনে হলো যেন ওই মুহূর্তে কবির আঙ্কেল তাকে শুধু ধন্যবাদ দেননি, বরং তাকে নিজের অংশ মেনে নিলেন, যার সে কখনো কল্পনাও করেনি। অঞ্জলির চোখ থেকে গরম জল বেরিয়ে এলো। এগুলো দুর্বলতার অশ্রু ছিল না, বরং সেই অশ্রু যা তখন বের হয় যখন মন প্রথমবারের মতো সত্যের স্বাদ পায়। সেই সত্য যে কেউ তার দাম বুঝতে পারছে এবং তাকে নিজের বলে মানছে। মীরা ম্যাম তার কাঁধে চাপড় দিলেন এবং নিচু স্বরে বললেন, ঠিক আছে, এখন তাকে বিশ্রাম নিতে দাও, এখনও লম্বা পথ বাকি। অঞ্জলি মাথা নাড়ল এবং নিজের চোখের জল মুছল, কিন্তু তার হাত এখনও কবিরের হাতের ভেতরেই ছিল। সে চুপচাপ বুঝে গেল যে মুহূর্ত থেকে তিনি তাকে আমার বাচ্চা বলেছেন, তার জীবন আর আগের মতো ফিরে যাওয়ার ছিল না। দায়িত্ব বা প্রতিশ্রুতির কারণে নয়, বরং এ কারণে যে সে সেই মানুষদের পক্ষ বেছে নিয়েছিল যাদের তাকে প্রয়োজন ছিল। আর একবার যখন বেছে নিয়েছে, তখন তাকে শেষ দম পর্যন্ত তা পালন করতে হবে। কবির আঙ্কেল আবার ঘুমিয়ে পড়ার পর অঞ্জলিকে ঘর থেকে বাইরে আনা হলো। দরজা ধীরে বন্ধ হয়ে গেল, কিন্তু অঞ্জলির মন শান্ত হতে পারল না। আঙ্কেলের সেই শুক্রিয়া, আমার বাচ্চা, এখনও তার কানে বাজছিল। ওই একটি মুহূর্ত তার বুকে এক এমন উষ্ণতা ভরে দিয়েছিল যা সে আগে কখনো অনুভব করেনি। অর্জুন দেয়ালের সাথে হেলান দিয়ে অপেক্ষা করছিল। তার হাবভাব সতর্ক ছিল, যেন কোনো আওয়াজই বিপদের সংকেত হতে পারে। অঞ্জলিকে বাইরে আসতে দেখে সে নিজের জায়গা থেকে সরল। ঠিক আছো? সে জিজ্ঞেস করল। অঞ্জলি মাথা নাড়ল, কিন্তু কিছু বলতে পারল না। তার আবেগ তার গলায় আটকে ছিল। আমার সাথে এসো, সে ধীরে বলল। মীরা ম্যাম তোমাকে রণনীতি কক্ষে ডাকছেন। রণনীতি কক্ষ শব্দটা শুনতেই অঞ্জলির মনে হল সে যেন কোনো অ্যাকশন সিনেমার অংশ হয়ে গেছে। সে মাত্র 9 বছরের ছিল। সে কখনো কোনো মিটিংয়ে অংশ নেয়নি, কিন্তু সে জানত যে সে না করতে পারবে না। তাকে জানতে হবে যে কবির আঙ্কেল, ওই বাচ্চাগুলো এবং তার সাথে আসলে কি হতে চলেছে। করিডরের একটি অংশ আরও বেশি সুরক্ষিত ছিল, যেখানে লোহার দরজা এবং 2জন গার্ড দাঁড়িয়েছিল। অঞ্জলিকে দেখেই 2জন মাথা নাড়ল, কিন্তু তাদের চোখে অঞ্জলির জন্য একটা সম্মান ছিল। অর্জুন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলল। ভেতরের পৃথিবী একেবারেই আলাদা ছিল। একটা বড় ঘর, গাঢ় রঙের দেয়াল, মাঝখানে একটি ডিম্বাকৃতি ওভাল টেবিল এবং সামনে 3টি বড় স্ক্রিন, যাতে রিপোর্ট, ম্যাপ এবং অনেক ফাইল খোলা ছিল। সেখানে উপস্থিত সবাই বড় এবং খুব গম্ভীর দেখাচ্ছিল। যখন অঞ্জলি ভেতরে গেল, তখন কিছু মানুষ তাকে অদ্ভুত কিন্তু সম্মানভরা চোখে দেখল। কেউ তাকে শুধু বাচ্চা ভেবে অবহেলা করল না। অঞ্জলি, এখানে এসো, মিলামান টেবিলের এক প্রান্ত থেকে বললেন। আমার পাশে বসো। অঞ্জলি চেয়ার টেনে বসে পড়ল। সে কখনো এত ব্যস্ত বড়দের মাঝে বসেনি। স্ক্রিনে এক কারিগরি বিশেষজ্ঞ গলির ক্যামেরার ফুটেজ জুম করলেন। অঞ্জলির মন খারাপ হয়ে গেল যখন সে একই ছায়া দেখল। একজন লম্বা মানুষ কালো হুডি পরে দেয়ালের কোণে স্থির দাঁড়িয়েছিল। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দাঁড়িয়ে থাকার ভঙ্গি আর পকেটে হাত। এটাই সেই লোক, অর্জুন বলল, যে আজ রাতে গলিতে ছিল। পুরো ঘর শান্ত হয়ে গেল। আমরা পুরো এলাকা তল্লাশি করেছি, একজন মহিলা বললেন। আশেপাশে কোনো গাড়ি ছিল না। সে সম্ভবত পায়ে হেঁটে এসেছিল বা কেউ বাইরে প্রধান সড়কে অপেক্ষা করছিল। এটা শুধু পিছু নেমা ছিল না। মীরা ম্যাম স্ক্রিন থেকে নজর না সরিয়ে শুধরে দিলেন। সে সঠিক সময়ের অপেক্ষা করছিল। অঞ্জলি নিজের কাঁধ কুঁচকে নিল। কোন সময়ের ম্যাম? মীরা অঞ্জলির দিকে ফিরলেন এবং ধীরে বোঝালেন, একবার ভাবো, সে কবির আহত হওয়ার সাথে সাথেই হামলা কেন করল না? সে গোডাউনে ঢুকে তাদের কেন মারল না? সে তোমাকে কেন দেখছিল? অঞ্জলি থুতু গিলল। সে কোনো কিছুর অপেক্ষা করছিল। দুটির মধ্যে একটি জিনিস, মীরা বললেন। হয়তো সে কবিরের রক্তক্ষরণে মৃত্যুর অপেক্ষা করছিল, অথবা সে এটা দেখছিল যে তাকে বাঁচাতে কে আসে। অঞ্জলির শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তাদের বাঁচানো মানে আপনারা? হ্যাঁ, অথবা এর থেকেও খারাপ, সে এটা দেখতে চেয়েছিল যে কবিরকে কোন পক্ষ বাঁচায়, যাতে সে জানতে পারে যে কবির কার সাথে যুক্ত।
অঞ্জলি নিজের 2 হাত ঘষতে লাগল। এর মানে ছিল যে আজ রাতে তাদের প্রতিটা পদক্ষেপ, ফোন করা, বাচ্চাদের তোলা, গোডাউন থেকে পালানো, সবই কোনো শত্রুর নজরে ছিল। কিন্তু সবথেকে বড় কথা, মীরা চালিয়ে গেলেন। সে শুধু কবিরকে দেখেনি, সে তোমাকে দেখেছে অঞ্জলি। এটা শুনে অঞ্জলির বুক কেঁপে উঠল। কিন্তু ভয় পেও না, মীরার গলার আওয়াজ সঙ্গে সঙ্গে কোমল হয়ে গেল। সে জানে না তুমি কে, সে তোমার নাম জানে না, তুমি কোথায় থাকো বা কবিরের সাথে তোমার কি সম্পর্ক তাও জানে না। সে শুধু এতটুকুই জানে যে তুমি সেখানে উপস্থিত ছিলে এবং তুমি পালিয়ে যাওনি। অর্জুন যোগ করল, এটাই তাকে ভাবাচ্ছে, কিন্তু এটাই তার ভুলও। সে আশা করেনি যে তুমি আমাদের ফোন করবে বা আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাব। আর সবথেকে বড় কথা, সে আশা করেনি যে তুমি ওই বাচ্চাদের তুলে নেবে। বাচ্চাদের তোলাতে কি তফাৎ হয়? অঞ্জলি সারল্য নিয়ে জিজ্ঞেস করল। ঘরের সব বড়দের নজর ওই 9 বছরের বাচ্চার ওপর আটকে গেল। মীরা ধীরে বললেন, কারণ যে মানুষ ফাঁসতে ভয় পায় সে পালিয়ে যায়, যে তামাশা দেখতে চায় সে সেখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু যে বাচ্চাকে তুলে নেয় সে সেই খেলোয়াড় যার কথা শত্রু কল্পনাও করতে পারে না। অঞ্জলি চুপ রইল। মীরা তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি আজ রাতে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছ অঞ্জলি। আর যখন তুমি তাদের বাঁচালে, তুমি সেই যুদ্ধের অংশ হয়ে গেলে যা কবির আর আমরা বহু বছর ধরে লড়ছি। অঞ্জলির শ্বাস দ্রুত ছিল, কিন্তু তার চোখে ভয়ের সাথে সাথে এখন এক সংকল্প দেখা যাচ্ছিল। তখনই এক ব্যক্তি মীরা ম্যামের সামনে আরও একটি ফাইল রাখলেন। এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আসছি। মীরা ফাইল খুললেন এবং স্ক্রিনে একজন মানুষের ছবি দেখালেন। এর নাম হর্ষ। মীরা বললেন, সেই লোক যাকে কবির একসময় নিজের ভাইয়ের মতো মানত। যেমনই হর্ষের নাম নেওয়া হলো, পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে গেল। অঞ্জলি ওই ছবিটা মন দিয়ে দেখল। ওই লোকটার চেহারা রাগ ভরা বা ডরাভনা ছিল না, বরং তাকে একজন সভ্য বিজনেসম্যানের মতো লাগছিল। তার চোখ তীক্ষ্ণ কিন্তু শান্ত ছিল এবং মুখে একটি হালকা হাসি ছিল। কিন্তু ওই সাধারণত্বই অঞ্জলিকে গলির ওই লোকটার থেকেও বেশি ভয় পাইয়ে দিল। তুমি কি হর্ষকে চেনো? মীরা কোমলভাবে জিজ্ঞেস করলেন। অঞ্জলি মাথা নাড়ল। না ম্যাম, আমি একে কখনো দেখিনি। একেবারেই ঠিক, অর্জুন বলল, কারণ সে এমন লোক নয় যে হীরাপুরের মতো গলিতে পা রাখবে। সে শুধু সেখানে দেখা যায় যেখানে উজ্জ্বল আলো, কাঁচের টেবিল আর টাকা জলের মতো বয়ে যায়। লক্ষ্মী একটি দ্বিতীয় ফাইল খুললেন। হর্ষ একসময় কবিরের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল। মানুষ তাকে কবিরের ডান হাত বলত। দুজনে মিলে শূন্য থেকে শুরু করেছিল এবং এমন সব জিনিস তৈরি করেছিল যা পৃথিবীর হাতে গোনা কয়েকটি টিমই তৈরি করতে পারে। অঞ্জলি নিচু স্বরে জিজ্ঞেস করল, তবে তারা এত খারাপ কাজ কেন করল? এটি একটি শিশুর মতো প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্ন যা বড়রা প্রায়ই করার সাহস পায় না। কারণ তারা যা বানিয়েছিল তা কোনো সাধারণ জিনিস ছিল না, আর হর্ষ তা যে কোনো মূল্যে নিজের জন্য চেয়েছিল। মীরা নিজের চোখ নিচু করে বললেন। অঞ্জলি ওই ফাইলগুলো বোঝার চেষ্টা করল। সে প্রযুক্তি সম্পর্কে কিছুই জানত না, কিন্তু এতটুকু বুঝল যে কবির আঙ্কেলের কাছে এমন কিছু ছিল যা পাওয়ার জন্য তার নিজের বন্ধুই তাকে চোট পৌঁছেছিল। টেবিলের অন্য প্রান্ত থেকে গম্ভীর কণ্ঠস্বর এলো, আমরা হর্ষের টিমের ওপর 8 বছর ধরে নজর রাখছি। সে সব জায়গা থেকে তথ্য এবং টাকা জোগাড় করছে, আর আজ রাতের হামলা প্রথম চেষ্টা ছিল না। অঞ্জলির মনে হলো যেন তার শিরদাঁড়া জমে গেছে। মানে কবির আঙ্কেলকে আগেও মারার চেষ্টা হয়েছে? হ্যাঁ, ওই ব্যক্তি উত্তর দিলেন। কিন্তু তিনি কখনো পুলিশকে বলেননি, কখনো মিডিয়ায় যাননি। শুধু শান্তিতে নিজের চাকরি ছেড়ে দিলেন এবং নিজের বাচ্চাদের নিয়ে পালাতে লাগলেন, যাতে নিজের পরিবারের রক্ষা করতে পারেন। অঞ্জলি হর্ষের ছবিটা আবার দেখল। বড়দের মধ্যে এত খারাপ ব্যবহার কিভাবে হতে পারে? তারা তো বন্ধু ছিল। মীরা ম্যাম যেন তার মনের কথা পড়ে নিলেন। অঞ্জলি, বড়রা সবসময় তেমন হয় না যেমন তাদের দেখায়। মাঝে মাঝে মানুষ তোমাকে দেখে হাসে, কিন্তু নিজের পিঠের পেছনে ছুরি লুকিয়ে রাখে। অঞ্জলির গোডাউনের ওই দৃশ্য মনে পড়ল, যখন কবির বাচ্চাদের আঁকড়ে ধরেছিলেন। তার গলার আওয়াজে ওই কষ্ট এবং সংকল্প। একজন সাধারণ বাবা এভাবে পালায় না। তিনি নিশ্চয়ই জানতেন যে তাকে মারতে আসা লোকটা কোনো অচেনা নয়, বরং তার নিজেরই কেউ। অর্জুন স্ক্রিনে একটি ভিডিও দেখালো, গালির আরেকটি ক্যামেরা ফুটেজ। সে একই ছায়া দেয়ালের কাছে দাঁড়িয়ে নিজের হুডি ঠিক করছিল আর গোডাউনের দিকে তাকাচ্ছিল। এটা হর্ষের লোক, অর্জুন বলল। তারা এখনও জানে না কবির কার সাথে দেখা করল বা তুমি কে, কিন্তু তারা এটা অবশ্যই জেনে গেছে যে আজ রাতে এমন কিছু হয়েছে যা তারা আশা করেনি। অঞ্জলি ঘাবড়ে গিয়ে বলল, তারা কি আমাকে দেখে নিয়েছে? মীরা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, আর সেই জন্য এখন থেকে আমাদের তোমার নিরাপত্তার পুরো দায়িত্ব নিতে হবে। ঘর আবার শান্ত হয়ে গেল। অঞ্জলির হাত ঠান্ডা হয়ে গিয়েছিল। সে শুধু এক বাসন মাজা মেয়ে ছিল। সে কখনো ভাবেনি যে সেই বিপজ্জনক ঘূর্ণিবাঁকে ফেসে যাবে। কিন্তু যখন তার ওই 2 শিশুর কান্নার আওয়াজ আর ওই ছোট্ট হাতের স্পর্শ মনে পড়ল,
তখন সে নিজের ভয়ের থেকে বড় কিছু অনুভব করল। ম্যাম, অঞ্জলি খুব ধীরে জিজ্ঞেস করল, তারা এইসব ওই জিনিসের জন্য করছে যা কবির আঙ্কেলের কাছে আছে? মীরা সরাসরি তার চোখে বেঁকে তাকালেন। হ্যাঁ, কবিরের কাছে কোনো টাকা বা সাধারণ ডেটা নেই, বরং এমন এক আবিষ্কারের অরিজিনাল ভার্সন আছে যা পুরো প্রযুক্তির দুনিয়া বদলে দিতে পারে। যদি এটা ভুল হাতে পড়ে যায় তবে শুধু টাকা নয়, বরং অনেক প্রাণও চলে যেতে পারে। অন্য একজন ব্যক্তি স্ক্রিনে একটি ছোট যন্ত্রের ছবি দেখালেন যা ইউএসবির মতো ছিল, কিন্তু খুব জটিল। হর্ষের এটাই চাই। কবির এটা নিয়ে পালাচ্ছিলেন, আর আমাদের বিশ্বাস যে হামলার সময় অজ্ঞান হওয়ার আগে তিনি এটা কোথাও লুকিয়ে ফেলেছেন। অঞ্জলির শ্বাস থমকে গেল। তাহলে কি তিনি এটা এখনও কাউকে দেননি? এখনও পর্যন্ত না, কিন্তু কবির খুব বুদ্ধিমান। তিনি জানতেন যে কেউ পিছু নিচ্ছে, তাই তিনি এটা এমন জায়গায় লুকিয়ে থাকবেন যেখানে কেউ ভাবতেও না পারে। গোডাউনে? অঞ্জলি জিজ্ঞেস করল। হতে পারে, মীরা জবাব দিলেন, অথবা ওই দুই শিশুর ওপর। অঞ্জলির মুখ হাঁ হয়ে গেল। ওই বাচ্চাদের ওপর? কিন্তু এত ছোট বাচ্চাদের ওপর? পুরো ঘর নিস্তব্ধতায় ডুবে গেল। মীরা নিচু স্বরে প্রতিটি শব্দ পরিষ্কারভাবে বললেন, কারণ কবির জানতেন যে যে কেউই ওই বাচ্চাদের দেখবে সে আগে তাদের দেখাশোনার কথা ভাববে, তাদের তল্লাশি নেওয়ার কথা নয়। আর ওই মুহূর্তেই অঞ্জলি সব বুঝে গেল। সে বুঝল যে কবির আঙ্কেল তাকে ওই অন্ধকার গোডাউনে অতটা আশামাখা চোখে কেন দেখেছিলেন। তার কেন বিশ্বাস ছিল যে অঞ্জলি ওই বাচ্চাদের বাঁচাতে পারে। কারণ যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল, তুমি থামলে, আর ওই থামাটাই পুরো পরিবারকে বাঁচালে। মিটিংয়ের পর অঞ্জলিকে ছোট সাক্ষীদের জন্য তৈরি বিশ্রামকক্ষে নিয়ে যাওয়া হলো। ঘরটি ছোট এবং সুন্দর ছিল, যাতে একটি নরম বিছানা, ক্রিম রঙের দেয়াল আর একটি হলুদ ল্যাম্প ছিল। এটি খুব বিলাসবহুল না হলেও এতটাই পরিষ্কার এবং গরম ছিল যে অঞ্জলির মনে হলো সে যেন কোনো অন্য দুনিয়ায় চলে এসেছে, যেখানে তার পুরনো ছেঁড়া চটাই আর পুরনো পাখার কোনো চিহ্ন ছিল না। কিন্তু ঘরটা যতটাই সুন্দর হোক না কেন, অঞ্জলির মন এখনও ওই সত্যগুলোর বোঝার নিচে চাপা পড়েছিল। সে বিছানার কিনারায় বসল, তার ছোট্ট পাগুলো হাওয়ায় দুলছিল, মাথায় সবকিছু ঘুরছিল, হর্ষের ষড়যন্ত্র, ওই রহস্যময় ইউএসবি আর ওই আহত মানুষটা। সে মাত্র 9 বছরের ছিল, তাকে এই সব জিনিসের ব্যাপারে জানার অনুমতি কে দিল? সে বড়দের এই লড়াইয়ে কিভাবে ফেসে গেল? এই প্রশ্নগুলো তার মাথায় বারবার আসছিল। যতক্ষণ না দরজায় হালকা শব্দ হল। লক্ষ্মী ভেতরে এলেন। তার হাতে একটি সাদা কাপ ছিল যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। এটা খেয়ে নাও বেটা, তিনি বললেন, এবং কাপটি টেবিলে রেখে দিলেন। এটা আদা আর মধু দেওয়া চা, এতে তোমার ভালো ঘুম হবে। আজকে রাতটা তোমার জন্য খুব ভারী ছিল। অঞ্জলি মাথা নিচু করে শুকরিয়া জানালো এবং কাপটি দুহাতে ধরল। লক্ষ্মী পাশের চেয়ারে বসলেন। তার চোখ অঞ্জলিকে খুব ভালোবাসা নিয়ে দেখছিল। তোমার কি ভয় লাগছে? তিনি জিজ্ঞেস করলেন। অঞ্জলি চায়ের কাপের দিকে তাকিয়ে জবাব দিল, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার কোন বিষয়টাতে সবথেকে বেশি ভয় লাগছে, আঙ্কেলের মৃত্যু থেকে, বাচ্চাদের কেড়ে নেওয়া থেকে, নাকি এই ভেবে যে কোথাও আমি কোনো ভুল না করে ফেলি যাতে সব বিগড়ে যায়। লক্ষ্মী কিছু মুহূর্ত চুপ থাকলেন এবং তারপর ধীরে হাসলেন। তুমি জানো, সাহসী সেই নয় যার ভয় লাগে না, বরং সাহসী সেই যে ভয় পাওয়া সত্ত্বেও সঠিক কাজ করে। আর তুমি আজ রাতে শুধু সঠিক কাজই করনি, বরং তখনও ডটেছিলে যখন বাকি সবাই পালিয়ে গিয়েছিল। অঞ্জলি কাপটিকে আরও শক্ত করে ধরল। কিন্তু যদি আমি কিছু ভুল করে ফেলি? এই দুনিয়ায় কেউ নিজের প্রতিটি সিদ্ধান্তের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয় না, লক্ষ্মী জবাব দিলেন, বড়রাও নয়। কিন্তু মানুষ তোমাকে এই কথা দিয়ে বিচার করবে না যে তুমি সব জানো, বরং এই কথা দিয়ে বিচার করবে যে তুমি কারো রক্ষার জন্য কতটা চেষ্টা করেছ। না জানি কেন ওই শব্দগুলো অঞ্জলির বোঝা একটু কমিয়ে দিল। সে লক্ষ্মীর দিকে তাকাল। ম্যাম, আপনি কি কবির আঙ্কেলকে অনেক সময় ধরে চেনেন? লক্ষ্মীর চোখে একটি পুরনো স্মৃতি ঝিলিক দিয়ে উঠল। অনেক সময় ধরে। তিনি কম কথা বলেন কিন্তু খুব ভালো মানুষ, একজন ভালো বাবা, যদিও একটু আনাড়ি। তিনি একটি লম্বা শ্বাস নিলেন। তিনি একবার বলেছিলেন যে যদি কখনো কিছু খারাপ হয় তবে তিনি শুধু এটাই চান যে তার বাচ্চারা যেন কোনো ভালো মানুষের হাতে পৌঁছায়। অঞ্জলির চোখ বড় হয়ে গেল। তাহার আমার উপর এত ভরসা ছিল? শুধু ভরসা নয়, লক্ষ্মী তার কাঁধে হাত রাখলেন। তিনি জানতেন যে তুমি থামবে। তিনি জানতেন যে তুমি কোনো চাপ ছাড়াই সঠিক পথ বেছে নেবে। তোমার মতো মানুষ খুব কম হয়। ওই কথাগুলোতে অঞ্জলির ছোট্ট মন ধীরে ধীরে উষ্ণ হতে লাগল
কিন্তু সাথে সাথেই একটি ভারাক্রান্ত ভাবও অনুভূত হল, যেন কোনো খুব বড় দায়িত্ব তার কাঁধে রাখা হয়েছে। লক্ষ্মী উঠে দাঁড়ালেন। এখন তুমি চা খেয়ে শুয়ে পড়ো, কাল অনেক কথা বলতে হবে, আর হয়তো কিছু এমন জিনিসও থাকবে যা তোমাকে খুব মন দিয়ে মনে করতে হবে। অঞ্জলি চমকে গেল। কেমন কথা? ওই বাচ্চাদের সাথে যুক্ত, লক্ষ্মী জবাব দিলেন, আর ওই ইউএসবির সাথে যুক্ত যা কবির লুকিয়ে রেখেছেন। অঞ্জলির বুক ধরফর করতে লাগল। ওটা কি সত্যি বাচ্চাদের কাছে আছে? লক্ষ্মী সরাসরি জবাব দিলেন না, কাল মীরা ম্যাম বলবেন। কিন্তু আজ রাতে তোমার আর কিছু ভাবার দরকার নেই, আমরা পুরো নিরাপত্তা লাগিয়ে দিয়েছি, কেউ ভেতরে আসতে পারবে না। অঞ্জলি মাথা নাড়ল। যখন লক্ষ্মী ঘর থেকে বাইরে গেলেন, অঞ্জলির আবার একা অনুভব হল। সে চা খেল, কাপ রাখল আর বিছানায় শুয়ে পড়ল। বিছানা নরম ছিল, কিন্তু তার মন শান্ত ছিল না। তার চোখের সামনে কবির আঙ্কেল, ওই বাচ্চাগুলো আর ওই ডরাবনো ছায়া ঘুরছিল। তার নিজের ঠাকুরমার কথা মনে পড়ল, যিনি হয়তো ঘরের বাইরে বসে তার অপেক্ষা করছেন। সে তাদের ফোন করতে চেয়েছিল, কিন্তু মীরা ম্যামের কথা মনে ছিল যে কাউকেই ফোন করা যাবে না। অঞ্জলি নিজের মুখ বালিশে লুকিয়ে নিল। তার অন্ধকার বা গোডাউন নিয়ে ভয় ছিল না, তার শুধু এই ভয়টা ছিল যে সে কি তার প্রতিশ্রুতি রাখার যোগ্য। সে চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না, বরং দরজার বাইরে থেকে একটি হালকা আওয়াজ এলো। অঞ্জলি ঝটকা দিয়ে উঠে বসল, বুক দুরুদুরু করছিল। ওই পাগুলো খুব হালকা ছিল, যেন কেউ জানত বুঝে শব্দ না করে হাঁটছিল। অঞ্জলি নিজের শ্বাস বন্ধ করে নিল। ওই পদক্ষেপগুলো তার দরজার ঠিক সামনে এসে থেমে গেল, এবং তারপর দরজার হ্যান্ডেল হালকা নড়ে উঠল। কেউ দরজা খোলার চেষ্টা করছিল। অঞ্জলির পুরো শরীর জমে গেল। সে কিছু না ভেবে বিছানা থেকে লাফ দিল এবং কোণে কাঠের আলমারির কাছে লুকিয়ে পড়ল। ওই কুড়ো ঘোড়ার আওয়াজ অঞ্জলির কানে এতটাই জোরে শোনা গেল যেন কেউ মেঝেতে লোহা ঘষছে। কয়েক সেকেন্ড পর ওই পদক্ষেপগুলো আবার শোনা গেল এবং ধীরে ধীরে দূরে চলে গেল। অঞ্জলি প্রায় 1 মিনিট পর্যন্ত অপেক্ষা করল। তার হৃৎপিণ্ড তার পাঁজরের উপর জোরে জোরে ধাক্কা মারছিল। তারপর সে খুব ধীরে শ্বাস নিল। সে আবার বিছানায় হামাগুড়ি দিয়ে গেল এবং কম্বলটা গলা পর্যন্ত টেনে নিল। যখন বাইরে করিডোরে ওয়াকিটকির আওয়াজ শোনা গেল, তখন অঞ্জলি একটু সাহস পেল। বাইরে নিরাপত্তা রক্ষীরা ছিল, কিন্তু তবে আমার দরজায় কে ছিল? এই সুরক্ষিত কমপ্লেক্সের ভেতরেও কি কোনো শত্রু ঢুকে পড়েছে? অথবা তার একটি ভয়ানক চিন্তা এলো, সে কি সেই লোকটাই যে সন্ধ্যায় গলিতে ছিল? কিন্তু সে এত নিরাপত্তা পার করে কিভাবে আসতে পারে? এখনও অঞ্জলি এই চিন্তাগুলোর সাথে লড়ছিল যে ঘরের ইন্টারকম ফোনের লাইট জ্বলে উঠল এবং সেটি হালকা থরথর করে কাঁপল। অঞ্জলি প্রায় বিছানা থেকে লাফিয়ে উঠল। এটি কোনো মোবাইল ফোন ছিল না যাতে কেউ ঠাট্টা করবে, এটি ইন্টারনাল ফোন ছিল। সে কাঁপতে কাঁপতে রিসিভার তুলল। হ্যালো। লক্ষ্মীর গলা অন্য পাশ থেকে এলো, যা খুব নিচু আর ঘাবড়ানো ছিল। অঞ্জলি, তুমি কি জেগে আছো? অঞ্জলি এতটাই বড় স্বস্তির শ্বাস নিল যে সে প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। হ্যাঁ ম্যাম, একটু আগে কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়েছিল। অন্য পাশে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা রইল। তারপর লক্ষ্মী খুব নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে দেখেছ? কোনো ছায়া দেখেছ? না, শুধু হ্যান্ডেল নড়েছিল। আমি খুব ভয় পেয়ে গেছি। ঘাবড়াও না, লক্ষ্মী তাকে সান্ত্বনা দিলেন। নিরাপত্তা টিম করিডোর চেক করছে। তুমি কি দরজা ভেতর থেকে লক করেছ? হ্যাঁ। অঞ্জলি দরজার দিকে তাকালো, যেখানে লকের সবুজ লাইট জ্বলছিল। আমার কথা মন দিয়ে শোনো, লক্ষ্মী চালিয়ে গেলেন। যদি এখন কোনো আওয়াজ আসে তবে দরজা খুলবে না আর কাছে যাবে না। যতক্ষণ না তুমি সেই পাসওয়ার্ড শুনতে পাও যা আমি সন্ধ্যায় বলেছিলাম, ততক্ষণ কেউ ডাকলেও খুলবে না। অঞ্জলি মাথা নাড়ল। হ্যাঁ, পাসওয়ার্ড 3-4 ছিল, আমার মনে আছে। সাবাস, শুয়ে পড়ো, আমি বাইরেই পাহারা দিচ্ছি। ওই শব্দগুলো অঞ্জলির কাছে একটি অদৃশ্য কবচের মতো মনে হল। কয়েক মিনিট পর লক্ষ্মীর চেনা পদক্ষেপের আওয়াজ এলো এবং সেগুলো তার দরজার কাছে এসে থেমে গেল। তিনি দুবার কড়া নাড়লেন। লক্ষ্মী জানিয়েছিলেন যে দুটি কড়া নাড়াই তাদের পরিচয়। অঞ্জলি স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ঘুম এখনও অনেক দূরে ছিল। সে কেবল একটি প্রশ্নের কথা ভাবছিল, যদি সেই খারাপ লোকগুলো বাচ্চাদের খুঁজে পায় তবে কি হবে? তার কবির আঙ্কেলের সেই অসহায় চোখগুলোর কথা মনে পড়ল, তার সেই ছোট্ট লাল মুখগুলোর কথা মনে পড়ল, তার নিজের সেই প্রতিজ্ঞার কথা মনে পড়ল, যা সে রক্তের গন্ধ আর ঠান্ডা বৃষ্টির মাঝে করেছিল, আমি তোমাদের কখনো ছেড়ে যাব না। সেই রাতে অঞ্জলি অনেকক্ষণ ধরে এপাশ ওপাশ করতে থাকল। সকাল হতেই চলল। এমন সময় বাইরের করিডোরে দৌড়ানোর শব্দে তার ঘুম ভেঙে গেল। কেউ জোরে জোরে চিৎকার করছিল, গলায় খুব উত্তেজনা ছিল। এমার্জেন্সি অ্যালার্ট, পুরো টিম দ্রুত মিটিং রুমে পৌঁছান, রেড প্রায়োরিটি। অঞ্জলি দরজার কাছে গিয়ে দাঁড়াল।
তার বুক ধড়ফড় করতে লাগল। সে লক্ষ্মীর গলা পরিষ্কার শুনতে পেল। ইউএসবি অ্যাক্টিভেট হয়ে গেছে, কেউ এটাকে রিমোটলি অ্যাক্সেস করার চেষ্টা করছে। 1 সেকেন্ড পরে 3 বার বিপ শব্দ হলো, যা এই কথার ঘোষণা ছিল যে বিপদ এখন শুরু হয়েছে, এবং অঞ্জলি জেনে গেল যে সবকিছু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অ্যালার্ম বন্ধ হতেই পুরো চত্বর যেন এক আলাদা গতিতে চলতে শুরু করল। অঞ্জলি দরজায় হেলান দিয়ে মেঝেতে বসে পড়ল। সে রেড অ্যালার্টের মানে জানত না, কিন্তু জানলা দিয়ে লক্ষ্মীর মুখটা ছুটে যেতে দেখে সে বুঝতে পারল যে এটি কোনো ছোটখাটো বিষয় নয়। 5 সেকেন্ডের মধ্যে দরজা খুলল এবং লক্ষ্মী ভেতরে এলেন। তিনি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। অঞ্জলি, তুমি জেগে গেছ? চলো জলদি মিটিং রুমে চলো, এমন কিছু আছে যা তোমার শোনা জরুরি। অঞ্জলি কাঁপতে থাকা পায়ে তার পেছনে ছুটল। কি হয়েছে ম্যাম? ওরা বলছিল যে রিমোট অ্যাক্সেস হয়েছে। লক্ষ্মীর সাথে সাথে উত্তর দিলেন না। তিনি অঞ্জলির কাঁধে হাত রাখলেন এবং তার চোখের দিকে তাকালেন। শান্ত থাকো মা, কেউ তোমাকে দোষ দিচ্ছে না। অঞ্জলি মাথা নাড়াল, যদিও সে কিছু বুঝতে পারছিল না। লক্ষ্মী তার হাতে একটি পুদিনার গুলি ধরিয়ে দিলেন। এটা মুখে রাখো, তোমার ঘাবড়ানো কম হবে। চলো, বড়দের কাছে সময় কম আছে। মিটিং রুমে আগে থেকেই অনেক লোক বসেছিলেন এবং পরিবেশ খুব থমথমে ছিল। মীরা ম্যাম টেবিলের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। তার মুখে এক গম্ভীর ভাব ছিল। অঞ্জলি পৌঁছাতেই সবাই তার দিকে তাকালো, কিন্তু সেই চাহিনাতে কোনো অভিযোগ ছিল না, বরং উদ্বেগ ছিল। মীরা ম্যাম অঞ্জলিকে কাছে ডাকলেন। এখানে বসো, তোমার সবার আগে এই কথাটি শোনা উচিত। অঞ্জলি বসে পড়ল। তার হাত চেয়ারের কোণাগুলো শক্ত করে ধরেছিল। অঞ্জলি যে ইউএসবি কবিরে লুকিয়েছিল সেটা শুধু তথ্যের ইউএসবি ছিল না। অঞ্জলি থুতু গিলল। তবে ওটা কি ম্যাম? মীরা কারিগরি কর্মীকে ইশারা করলেন। তিনি স্ক্রিনে সেই 2টি যমজ বাচ্চার ছবি দেখালেন যারা পাশের ঘরে ঘুমোচ্ছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, যতক্ষণ না ক্যামেরা একটি বাচ্চার বাম হাতের কবজিতে জুম করল। সেখানে সূচের ডগার মতো ছোট একটি লাল বিন্দু ছিল, যা ঠিক শিরার ওপরে ছিল। অঞ্জলি পাথরের মতো হয়ে গেল। এটা কি ম্যাম? বায়োমেট্রিক চিপ, একজন কর্মী বললেন। এটি কবিরের লুকিয়ে রাখা খুব বড় ডেটা সিন্ধুক খোলার জন্য ডিজাইন করা হয়েছে। ওই 2 বাচ্চারাই হলো চাবিকাঠি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অঞ্জলি স্ক্রিনে সেই নিষ্পাপ ঘুমন্ত বাচ্চাদের দেখল এবং তার বুকে এক তীব্র ব্যথা অনুভব হলো। একটা বাচ্চা যে এখনও পাশ ফিরতেও জানে না, সে বড়দের এত বড় বোঝা বয়ে বেড়াচ্ছে। তার মানে সেই খারাপ লোকগুলো ওই বাচ্চাদের মাধ্যমে সেই ডেটা পেতে চায়। মীরা ম্যাম অঞ্জলির কাঁধে হাত রাখলেন। হ্যাঁ, এবং যেই মুহূর্তে তুমি সেই গুদামে দাঁড়ালে, তুমিও এই ঘটনার অংশ হয়ে গেলে, তুমি চাও বা না চাও। অঞ্জলি তার ছোট্ট হাতগুলোর দিকে তাকালো। তাহলে আজ রাতের অ্যালার্ম কিসের জন্য ছিল? লক্ষ্মী চেয়ারটা টেনে নিয়ে বললেন, কেউ রিমোটলি সিস্টেমে ঢোকার চেষ্টা করছে, যাতে বায়োমেট্রিক চিপের লোকেশন ট্র্যাক করতে পারে, এবং সেই সিগন্যাল এই শহরেরই কোনো এলাকা থেকে আসছে, যা খুব কাছে। কাছে? অঞ্জলি পুনরাবৃত্তি করল। হ্যাঁ, 3 কিমি সীমানার মধ্যে। মীরা বললেন, আমাদের জানা নেই যে তাদের কাছে কি সরঞ্জাম আছে, কিন্তু যদি তারা চিপ থেকে বের হওয়া কোড ধরে ফেলে, তবে তারা জেনে যাবে যে বাচ্চারা কোথায় আছে। তখনই এক সুরক্ষা আধিকারিক ওয়াকিটকিতে দ্রুত বললেন, নতুন রিপোর্ট, সিগন্যাল আরও শক্তিশালী হচ্ছে। কেউ চত্বরের দিকে এগিয়ে আসছে। পুরো ঘর একসাথে দাঁড়িয়ে পড়ল। মীরা ম্যাম সাথে সাথে আদেশ দিলেন, পুরো ফ্লোর লক করো, বাচ্চাদের বেসমেন্টের সুরক্ষিত বাংকারে নিয়ে যাও, ব্লু কোড অ্যাক্টিভেট করো। একজন কর্মী চিৎকার করে বললেন, ব্লু কোড? কিন্তু ওটা তো ম্যাক্সিমাম লেভেল। তো কি হয়েছে? মীরার গলা বরফের মতো ঠান্ডা ছিল। বাচ্চাদের দ্বিতীয় সুযোগ মেলে না। লোকগুলো কোনো ঝড়ের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। অঞ্জলিকে সেখানেই মূর্তির মতো ফেলে রেখে যাওয়া হলো। লক্ষ্মী তার হাত ধরলেন। আমার সাথে চলো, তোমাকে বাচ্চাদের সাথে দেখা করতে হবে। দেখা করে কি হবে? অঞ্জলি তোতলালো। যাতে তুমি একটি খুব জরুরি কথা জানতে পারো। লক্ষ্মী গম্ভীরভাবে বললেন, যাতে অঞ্জলির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি কিছু খারাপ হয়, তবে তুমিই একমাত্র যার কথা ওই বাচ্চারা মানবে। অঞ্জলির বুক ধরাস করে উঠল। বড়রা করিডোরে ছুটছিলেন। ওয়াকিটকির শোরগোল এবং দরজা বন্ধ হওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু লক্ষ্মীর সেই কথাটি অঞ্জলিকে নাড়িয়ে দিয়েছিল। এমন এক দায়িত্ব যার জন্য সে প্রস্তুত ছিল না। লক্ষ্মী অঞ্জলির হাত ধরে দ্রুত দৌড়াতে শুরু করলেন। করিডোরে লাল আলোগুলো জ্বলছিল নিভছিল। দৌড়াতে দৌড়াতে লক্ষ্মী বললেন, অঞ্জলি, ওই 2 বাচ্চা তাদের বাবা ছাড়া কাউকে চেনে না। তাদের মা এখন দুর্বল, বাবা জখম। সেই রাতে তুমিই প্রথম মানুষ ছিলে যে তাদের ভয় না পেয়ে কোলে তুলেছিলে। তাদের তোমার ঘ্রাণ মনে আছে। ঘ্রাণ, বাচ্চাদের ঘ্রাণ খুব তাড়াতাড়ি মনে থাকে। তুমিই একমাত্র যে তাদের কোনো স্বার্থ ছাড়াই জড়িয়ে ধরেছিলে। ওদের শরীর তোমাকে চেনে। সেই জন্য যদি ওরা ঘাবড়ে যায়, তবে একমাত্র তুমিই ওদের শান্ত করতে পারো। অঞ্জলি আধা সেকেন্ডের জন্য থামল। কিন্তু আমি তো শুধু একটি বাচ্চা। লক্ষ্মী তার দিকে তাকালেন। চোখে ছিল অটুট দৃঢ় সংকল্প। সেই জন্যই তো ওরা তোমাকে ভরসা করে।
সেই কথাটি অঞ্জলির বুকে এক নতুন চেতনা জাগিয়ে দিল। হঠাৎ লক্ষ্মীর ওয়াকিটকি বেজে উঠল। ম্যাম, গেট নাম্বার 2তে কোনো সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। অঞ্জলির বুক যেন তার পায়ে আছড়ে পড়ল। শনাক্ত হয়েছে? লক্ষ্মী জিজ্ঞেস করলেন। না, সিগন্যাল জ্যাম হচ্ছে, ওরা জ্যামার নিয়ে এসেছে। লক্ষ্মী অঞ্জলির হাত আরও জোরে ধরলেন। জোরে চলো। তারা বেসমেন্টের একটি ছোট ঘরে পৌঁছালেন, যা খুব জাঁকজমকপূর্ণ না হলেও খুব সুরক্ষিত ছিল। সেখানে 3 জন লোক ছিল। একজন কম্পিউটারে কাজ করছিল, একজন সুরক্ষারক্ষী এবং বাচ্চাদের মা। যেমনই অঞ্জলিকে দেখলেন, সেই মায়ের চোখে আশার আলো দেখা দিল। তিনি অঞ্জলির দিকে ছুটে এলেন এবং তার হাত ধরে নিলেন। তুমি এসেছ মা, আমার খুব ভয় লাগছে, ওরা আমার বাচ্চাদের খুঁজে নেবে। না ম্যাম, অঞ্জলি নিজের পুরো সাহস জোগাড় করে বলল, আমি এখানে আছি, আমরা ওদের কিছু হতে দেব না। তখনই কম্পিউটার কর্মী চিৎকার করে বললেন, গণ্ডগোল হয়ে গেছে, সিগন্যালের দিক বদলে গেছে, ওরা এখন পুরো চত্বরকে নয় বরং একটি বিশেষ বিন্দুকে ট্র্যাক করছে। কোন বিন্দু? লক্ষ্মী জিজ্ঞেস করলেন। বেসমেন্টের সেন্ট্রাল এরিয়া, ঠিক সেই জায়গা যেখানে বাচ্চাদের রাখা হয়েছে। লক্ষ্মীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু বাচ্চারা তো সেখান থেকে সরানো হচ্ছে। স্ক্রিনে ক্যামেরা ফুটেজ এলো। যমজ বাচ্চারা একটি দোলনায় ছিল, যাদের 2 জন কর্মী নিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ ক্যামেরা ফুটেজে সমস্যা দেখা দিল এবং স্ক্রিন কালো হয়ে গেল, সিগন্যাল কেটে গেল। কেউ ওদের খুব কাছে আছে। বাচ্চাদের মা চিৎকার করে উঠলেন, না, আমার বাচ্চারা! অঞ্জলির মনে হলো যেন তার দম আটকে আসছে। সে নিষ্পাপ বাচ্চারা বিপদে ছিল। ঘরে সব দিকে শোরগোল ছিল। কিন্তু অঞ্জলি একটা কথা পরিষ্কার বুঝতে পারল, যদি শত্রু বাচ্চাদের কাছে পৌঁছে যায়, তবে কেউ তাদের বাঁচানোর জন্য যথেষ্ট দ্রুত হবে না। লক্ষ্মী ম্যাম, অঞ্জলি একজন বড় মানুষের মতো তাদের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে ওখানে নিয়ে চলুন। আমি জানি যে আমি থাকলে ওরা কাঁদবে না আর শত্রু ওদের খুঁজে পাবে না। ঘর শান্ত হয়ে গেল। অঞ্জলি, এটা খুব বিপজ্জনক, লক্ষ্মী বললেন। আমি করতে পারবো, অঞ্জলি চিৎকার করে উঠল। প্রথমবার সে বড়দের সামনে এত জোরালোভাবে গলা তুলল। যদি ওরা কাঁদে তবে ধরা পড়ে যাবে, কিন্তু যদি আমি সাথে থাকি তবে ওরা শান্ত থাকবে। লক্ষ্মী 3 সেকেন্ড পর্যন্ত অঞ্জলির চোখের দিকে তাকালেন এবং তারপর এক লম্বা নিঃশ্বাস নিলেন। ঠিক আছে, কিন্তু যেমন আমি বলবো তেমনই করবে। আর এইভাবেই অঞ্জলি জীবনে দ্বিতীয়বার বিপদের দিকে দৌড়াল। লক্ষ্মী অঞ্জলিকে বেসমেন্টের করিডোর দিয়ে নিয়ে ছুটছিলেন। ঠান্ডা বাতাস মুখে লাগছিল, কিন্তু মনে এক আগুন ছিল। লক্ষ্মী অকিতকিতে অনবরত নির্দেশ দিচ্ছিলেন। অঞ্জলির ছোট ছোট পা খুব কষ্টে লক্ষ্মীর সাথে তাল মেলাচ্ছিল। কিন্তু এইবার সে নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করছিল। যখন তারা 3 নম্বর মোড়ে পৌঁছালেন, তখন সামনে থেকে লোহার দরজায় জোরে আঘাত করার শব্দ এলো। সেই ধামাকা অঞ্জলির হৃৎস্পন্দন থামিয়ে দিল। লক্ষ্মী অঞ্জলিকে দেয়ালের সাথে চেপে ধরলেন। দুজনেই নিজেদের নিঃশ্বাস বন্ধ করে নিলেন। তারপর এক কর্কর শব্দ হল। শত্রু দরজা খোলার চেষ্টা করছিল। তখনই পেছন থেকে এক সুরক্ষারক্ষী দৌড়ে এলো। লক্ষ্মী ম্যাম, রাস্তা ব্লক হয়ে গেছে, আমরা মূল রাস্তা দিয়ে বাচ্চাদের কাছে পৌঁছাতে পারছি না। কিভাবে সম্ভব? লক্ষ্মী চিৎকার করে জিজ্ঞেস করলেন। কেউ সিস্টেম হ্যাক করে দিয়েছে, কোড কাজ করছে না। লক্ষ্মী নিজের ঠোঁট কামড়ালেন আর তারপর অঞ্জলির দিকে তাকালেন। তার চোখে এক অসহায়তা ছিল। তাহলে টেকনিক্যাল টানেল বা সুড়ঙ্গ ব্যবহার করব, লক্ষ্মী বললেন। সুরক্ষারক্ষী চমকে গেল। ওই সুড়ঙ্গ খুব ছোট, কোনো বড় মানুষ সেখান দিয়ে যেতে পারবে না। লক্ষ্মী অঞ্জলির কাঁধে হাত রাখলেন। অঞ্জলি, তোমার কি সাহস আছে? অঞ্জলি জোরে জোরে নিঃশ্বাস নিল। হ্যাঁ, যদি ওই রাস্তা বাচ্চাদের কাছে যায় তবে আমি করব। লক্ষ্মী এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করলেন এবং তারপর এক শক্ত চাহিনির সাথে বললেন, আমার কথা মন দিয়ে শোনো, এই সুড়ঙ্গ শুধু তোমার জন্য। তিনি মেঝেতে লাগানো একটি ঢাকনা সরালেন। নিচে একটি সরু অন্ধকার রাস্তা ছিল, যেখান থেকে ঠান্ডা হাওয়া আসছিল। গার্ড টর্চ চালালো। ওই সুড়ঙ্গ এতটাই ছোট ছিল যে শুধু একটি বাচ্চাই সেখানে হামাগুড়ি দিয়ে যেতে পারত। তোমাকে শুধু সোজা হামাগুড়ি দিয়ে যেতে হবে, কোথাও ঘুরবে না। ডরো না, আমি ওয়াকিটকিতে তোমার সাথে কথা বলতে থাকব। জি, অঞ্জলি ফিসফিস করে বলল। আর অঞ্জলি, লক্ষ্মী তার হাত ধরলেন। যদি বাচ্চারা কাঁদছে তবে ঘাবড়াবে না, শুধু ওদের নিজের বুকের সাথে জড়িয়ে ধরবে। তোমার ঘ্রাণ ওদের শান্ত করে দেবে। মনে থাকবে? জি, মনে থাকবে। খুব সাহসী মেয়ে তুমি, তুমিই ওদের শেষ ভরসা। অঞ্জলি সেই সুড়ঙ্গে ঢুকে গেল। যেমনই সে ভেতরে গেল, চারদিকে খুটখুটে অন্ধকার ছেয়ে গেল। সুড়ঙ্গ এতটাই সরু ছিল যে নিঃশ্বাস নিলে তার পিঠ ধাতুর সাথে ঘষা খাচ্ছিল। অঞ্জলি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? লক্ষ্মীর গলা ওয়াকিটকিতে এলো। জি, শুনতে পাচ্ছি। সাবাস, সোজা চলতে থাকো। অঞ্জলি কয়েক মিটার আর এগোতেই সে সুড়ঙ্গের বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেল। ম্যাম, কেউ কি পাশে আছে? অঞ্জলি কাঁপানো গলায় জিজ্ঞেস করল। চিন্তা করো না, তুমি শুধু চলতে থাকো।
অঞ্জলি জানত যে লক্ষ্মী তাকে পুরো সত্যি বলছেন না। সে এখন আর কোনো অবুঝ বাচ্চা ছিল না। ওই শব্দগুলোর মানে ছিল যে শত্রু বাচ্চাদের ঘরের খুব কাছে ছিল। অঞ্জলি নিজের চোখ থেকে জল মুছল আর হামাগুড়ি দেওয়া জারি রাখল। সে সামনে থেকে হালকা আলো দেখতে পেল। ম্যাম, আমি দরজা দেখতে পাচ্ছি। খুব ভালো, তুমি কি ওটা খুলতে পারবে? অঞ্জলি দরজায় ধাক্কা দিল। ওটা খুলে গেল। সে একটা ঘরে পৌঁছালো যেখানে দোলনা রাখা ছিল। কোনো বড় মানুষ সেখানে ছিল না, শুধু সেই দুই বাচ্চা ছিল যারা এখনই প্রায় কেঁদে ফেলছিল। অঞ্জলি সুড়ঙ্গ থেকে বের হলো এবং না ভেবেই সেই দুই বাচ্চার দিকে ঝাঁপিয়ে পড়ল আর তাদের নিজের দুই বাহুতে জড়িয়ে নিল। শান্ত হয়ে যাও, অঞ্জলি দিদি এখানে আছে। বাচ্চারা যেন জাদুর মতো শান্ত হয়ে গেল। কিন্তু পরের মুহূর্তেই ঘরের প্রধান দরজা খুলল। কেউ সেখানে দাঁড়িয়েছিল এবং সে সুরক্ষা টিমের লোক ছিল না। দরজা খুব ধীরে খুলেছিল, কিন্তু সেই নিস্তব্ধতা অঞ্জলির পুরো শরীর জমিয়ে দিল। অঞ্জলি সেই দুই বাচ্চাকে শক্ত করে ধরেছিল। ওই লোকটা ভেতরে এলো। সে সুরক্ষারক্ষী ছিল না। সে কালো জ্যাকেট আর একটি ক্যাপ পরেছিল যা দিয়ে তার অর্ধেক মুখ ঢাকা ছিল। অঞ্জলি তাকে সাথে সাথে চিনে ফেলল। সেই লোকটাই যে গলিতে ছিল। তুমি খুব ভালো কাজ করেছ। তার গলা ঠান্ডা আর স্থির ছিল। অঞ্জলি বাচ্চাদের আরও শক্ত করে চেপে ধরল। আপনি আপনি কি চান? সে উত্তর দিল না, শুধু এক পা এগিয়ে এলো। আমার মনে হয়েছিল যে তুমি শুধু একজন কৌতূহলী বাচ্চা, কিন্তু তুমি তো বড়দের চেয়েও বেশি সাহসী বেরোলে। অঞ্জলি থুতু গিলল। আপনি কাছে আসবেন না, আমি চিৎকার করে লোক জড়ো করব। ওই লোকটা হালকা হাসল। যদি বড়রা আমাকে আটকাতে পারত তবে আমি এখানে থাকতাম না। সে আর এক পা সামনে এলো। বাচ্চাদের আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ক্ষতি করতে চাই না। না, অঞ্জলি চিৎকার করে উঠল। চুপ হয়ে যাও, ওই লোকটা ফিসফিস করল। যদি তুমি ওদের ডরাও তবে পরিণাম খুব খারাপ হবে। বাচ্চারা আবার কাঁদতে শুরু করল। অঞ্জলি ওদের নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। হঠাৎ এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল। বাচ্চারা শান্ত হয়ে গেল। ওই লোকটা সেখানেই থেমে গেল। তার চোখে এক বিস্ময় ছিল। ওরা তোমার কাছে থেকে শান্ত কেন হয়ে যায়? অঞ্জলি নিজের দাঁত কিরমির করে বলল, কারণ ওরা জানে যে আমি ওদের ক্ষতি করব না। সে নিজের হাত পকেটে ঢোকাল। অঞ্জলির মনে হল যে সে অস্ত্র বের করবে, কিন্তু তখনই ঘরের সব আলো নিভে গেল। চারদিকে অন্ধকার ছেয়ে গেল। অঞ্জলি বাচ্চাদের কোলে নিয়ে মেঝেতে কুকড়ে বসার চেষ্টা করল। তখনই দরজা জোরে খুলল। অর্জুনের গলা শোনা গেল, ওকে ধরো! পালানোর শব্দ, চিৎকারের শোরগোল আর হাতাহাতি শুরু হয়ে গেল। অঞ্জলি, নিচে থাকো! লক্ষ্মী চিৎকার করলেন। কিছু সেকেন্ডের মধ্যেই অর্জুন সেই লোকটাকে মেঝেতে আছাড় মারল। ধরে ফেলেছি একে! ঘরের আলো ফিরে এলো। লক্ষ্মী দৌড়ে অঞ্জলির কাছে এলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। অঞ্জলি, তুমি করে দেখিয়েছ, তুমি বাচ্চাদের বাঁচিয়ে নিলে। কিন্তু অঞ্জলি কিছু বলতে পারল না। সে জানত যে এটা এখনও শেষ নয়। ধরা পড়া লোকটা শুধু একজন ঘুঁটি ছিল। আসল খেলোয়াড় হর্ষ এখনও বাইরে ছিল। সেই লোকটা ধরা পড়ার পর চত্বরে তোলপাড় আরও বেড়ে গেল। অঞ্জলি এখনও কাঁপছিল। অর্জুন কাছে এলো এবং তার কাঁধে হাত রাখল। তুমি খুব বীরত্ব দেখিয়েছ। অঞ্জলি ফিসফিস করে জিজ্ঞেস করল, লক্ষ্মী ম্যাম, ওই লোকটা বলছিল যে তার সেই জিনিসটি চাই যা বাচ্চাদের কাছে আছে। কি এখন সব শেষ হয়ে গেছে? মীরা ম্যাম ঘরে এলেন এবং তিনি পরিষ্কার বললেন, এখনও নয় অঞ্জলি, এটা শুধু শুরু। যে লোকটিকে আমরা ধরেছি সে তো শুধু একটি মাধ্যম ছিল। যখন হর্ষ জানতে পারবে যে তার প্ল্যান ফেল হয়ে গেছে, তখন সে আরও বিপজ্জনক পদক্ষেপ নেবে। মীরা অঞ্জলির চোখের দিকে তাকিয়ে বললেন, আমাদের তার থেকে এক কদম এগিয়ে থাকতে হবে। তখনই একজন কর্মী রিপোর্ট দিলেন যে হর্ষের সম্পর্ক কিছু বড় সংগঠনের সাথেও আছে, যার মানে ছিল যে বিপদ খুব বড় ছিল। অঞ্জলি লক্ষ্মীর হাত ধরে নিল। কবির আঙ্কেল কি এখনও বিপদে আছেন? মীরা উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু আমরা তাকে কিছু হতে দেব না। তারপর তিনি অঞ্জলিকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক আছো? অঞ্জলির চোখ থেকে এক ফোঁটা জল পড়ল। আমার ভয় করছে যে কোথাও আমি আবার তাদের রক্ষা না করতে পারি। মীরা তাকে সান্ত্বনা দিলেন, তুমি একা নয় অঞ্জলি, আমরা সবাই তোমার সাথে আছি। তখনই অর্জুন একটি ছবি দেখালো। একটি কালো গাড়ি চত্বরের বাইরে দেখা গিয়েছিল। হর্ষ তার পরবর্তী চাল চেলে দিয়েছে, মীরা গম্ভীরভাবে বললেন। মীরা ম্যামের কথা শেষ হতেই চত্বরের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে গেল। লক্ষ্মী বাচ্চাদের সুরক্ষা টিমের হাতে তুলে দিলেন এবং অঞ্জলির হাত ধরে তাকে আরও একটি নিরাপদ ঘরে নিয়ে যেতে লাগলেন। আমাদের তখনই বেরিয়ে যেতে হবে। লক্ষ্মী কোথায়? সেফ রুম লেভেল 1। যেখানে কোনো সিগন্যাল পৌঁছাতে পারে না।
অঞ্জলি তার সাথে দৌড়াতে লাগল। তার খারাপ লাগছিল যে বাচ্চারা এখন আর তার চোখের সামনে নেই। সেফ রুমের কাছে অর্জুন পাহারা দিচ্ছিল। তার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং মুখে আঘাতের চিহ্ন ছিল। অঞ্জলি, তুমি ভেতরে যাও, সেখানে তুমি নিরাপদ থাকবে। অঞ্জলি ভারী মনে মাথা নাড়াল। ঘরটি ছোট ছিল এবং তাতে কোনো জানলা ছিল না। অঞ্জলি আর লক্ষ্মী সেখানে বসে পড়লেন। হঠাৎ ঘরের স্ক্রিনে একটি বার্তা এলো। এটি একটি ইমার্জেন্সি কল ছিল। ডাক্তারের গলা এলো। কবির আঙ্কেলের জ্ঞান ফিরেছে এবং তিনি অঞ্জলির সাথে দেখা করতে চান। এখনই? লক্ষ্মী চমকে গেলেন। এখনই কি করে? বাইরে বিপদ আছে। ডাক্তার জোর দিয়ে বললেন। তিনি বারবার অঞ্জলির নাম নিচ্ছেন, বলছেন যে তাকে খুব জরুরি কিছু বলতে হবে। লক্ষ্মী অঞ্জলির হাত ধরলেন এবং তাকে নিয়ে কবির আঙ্কেলের কাছে পৌঁছালেন। কবির খুব দুর্বল লাগছিলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত চমক ছিল। অঞ্জলি, তিনি ধীর গলায় বললেন। অঞ্জলি তার কাছে গেল। জি আঙ্কেল। সোনা, আমাকে তোমাকে একটি সত্যি বলতে হবে। তিনি অঞ্জলির হাত ধরে নিলেন। তোমার মা, আমি তাকে চিনতাম। তিনি আমার থেকে কথা নিয়েছিলেন যে আমি তোমার রক্ষা করব। অঞ্জলি যে ইউএসবি কবিরের লুকিয়েছিল সেটা শুধু তথ্যের ইউএসবি ছিল না। অঞ্জলি থুতু গিলল। তবে ওটা কি ম্যাম? মীরা কারিগরি কর্মীকে ইশারা করলেন। তিনি স্ক্রিনে সেই দুটি যমজ বাচ্চার ছবি দেখালেন যারা পাশের ঘরে ঘুমোচ্ছিল। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, যতক্ষণ না ক্যামেরা একটি বাচ্চার বাম হাতের কবজিতে জুম করল। সেখানে সূচের ডগার মতো ছোট একটি লাল বিন্দু ছিল, যা ঠিক শিরার ওপরে ছিল। অঞ্জলি পাথরের মতো হয়ে গেল। এটা কি ম্যাম? বায়োমেট্রিক চিপ, একজন কর্মী বললেন। এটি কবিরের লুকিয়ে রাখা খুব বড় ডেটা সিন্ধুক খোলার জন্য ডিজাইন করা হয়েছে। ওই দুই বাচ্চারাই হলো চাবিকাঠি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। অঞ্জলি স্ক্রিনে সেই নিষ্পাপ ঘুমন্ত বাচ্চাদের দেখল এবং তার বুকে এক তীব্র ব্যথা অনুভব হলো। একটা বাচ্চা যে এখনও পাশ ফিরতেও জানে না, সে বড়দের এত বড় বোঝা বয়ে বেড়াচ্ছে। তার মানে সেই খারাপ লোকগুলো ওই বাচ্চাদের মাধ্যমে সেই ডেটা পেতে চায়। মীরা ম্যাম অঞ্জলির কাঁধে হাত রাখলেন। হ্যাঁ, এবং যেই মুহূর্তে তুমি সেই গুদামে দাঁড়ালে, তুমিও এই ঘটনার অংশ হয়ে গেলে, তুমি চাও বা না চাও। অঞ্জলি তার ছোট্ট হাতগুলোর দিকে তাকালো। তাহলে আজ রাতের অ্যালার্ম কিসের জন্য ছিল? লক্ষ্মী চেয়ারটা টেনে নিয়ে বললেন। কেউ রিমোটলি সিস্টেমে ঢোকার চেষ্টা করছে, যাতে বায়োমেট্রিক চিপের লোকেশন ট্র্যাক করতে পারে, এবং সেই সিগন্যাল এই শহরেরই কোনো এলাকা থেকে আসছে, যা খুব কাছে। কাছে? অঞ্জলি পুনরাবৃত্তি করল। হ্যাঁ, 3 কিমি সীমানার মধ্যে। মীরা বললেন। আমাদের জানা নেই যে তাদের কাছে কি সরঞ্জাম আছে, কিন্তু যদি তারা চিপ থেকে বের হওয়া কোড ধরে ফেলে, তবে তারা জেনে যাবে যে বাচ্চারা কোথায় আছে। তখনই এক সুরক্ষা আধিকারিক ওয়াকিটকিতে দ্রুত বললেন। নতুন রিপোর্ট, সিগন্যাল আরও শক্তিশালী হচ্ছে। কেউ চত্বরের দিকে এগিয়ে আসছে। পুরো ঘর একসাথে দাঁড়িয়ে পড়ল। মীরা ম্যাম সাথে সাথে আদেশ দিলেন। পুরো ফ্লোর লক করো। বাচ্চাদের বেসমেন্টের সুরক্ষিত বাংকারে নিয়ে যাও। ব্লু কোড অ্যাক্টিভেট করো। একজন কর্মী চিৎকার করে বললেন। ব্লু কোড? কিন্তু ওটা তো ম্যাক্সিমাম লেভেল। তো কি হয়েছে? মীরার গলা বরফের মতো ঠান্ডা ছিল। বাচ্চাদের দ্বিতীয় সুযোগ মেলে না। লোকগুলো কোনো ঝড়ের মতো এদিক ওদিক ছড়িয়ে পড়ল। অঞ্জলিকে সেখানেই মূর্তির মতো ফেলে রেখে যাওয়া হলো। লক্ষ্মী তার হাত ধরলেন। আমার সাথে চলো, তোমাকে বাচ্চাদের সাথে দেখা করতে হবে। দেখা করে কি হবে? অঞ্জলি তোতলালো। যাতে তুমি একটি খুব জরুরি কথা জানতে পারো। লক্ষ্মী গম্ভীরভাবে বললেন, যাতে অঞ্জলির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি কিছু খারাপ হয়, তবে তুমিই একমাত্র যার কথা ওই বাচ্চারা মানবে। অঞ্জলির বুক ধরাস করে উঠল। বড়রা করিডোরে ছুটছিলেন। ওয়াকিটকির শোরগোল এবং দরজা বন্ধ হওয়ার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু লক্ষ্মীর সেই কথাটি অঞ্জলিকে নাড়িয়ে দিয়েছিল। এমন এক দায়িত্ব যার জন্য সে প্রস্তুত ছিল না। হঠাৎ রাস্তায় এক ছায়া ফুটে উঠল। হর্ষ সে ওখানেই দাঁড়িয়েছিল। মুখে কোনো দয়া ছিল না। তো এই হলো সেই বাচ্চা, হর্ষ এক ঠান্ডা গলায় বলল। অঞ্জলি কাঁপছিল, কিন্তু সে নিজের নজর সরাল না। আপনি নিজের বাচ্চাদেরই মারার চেষ্টা কেন করলেন? হর্ষ হাসল। ওরা আমার কাছে শুধু একটা বোঝা ছিল। আমার শুধু ক্ষমতা চাই। অঞ্জলি নিজের মুঠি শক্ত করল। আপনি মানুষ নন, আপনি একটা রাক্ষস। হর্ষ তাকে ধরতে যাচ্ছিল, তখনই অর্জুন পেছন থেকে তার ওপর হামলা করে দিল। পালাও অঞ্জলি। লক্ষ্মী অঞ্জলিকে নিয়ে পার্কিংয়ে পৌঁছালেন, যেখানে একটি ট্রাক অপেক্ষা করছিল। অঞ্জলি তাতে বসে পড়ল। তার কাছে সেই ফাইলটি ছিল যা কবির তাকে দিয়েছিলেন। হর্ষ চিৎকার করতে করতে ট্রাকের পেছনে ছুটল, কিন্তু সে ওটাকে ধরতে পারল না। 3 দিন পর পুলিশ হর্ষকে গ্রেফতার করে নিল। কবির আঙ্কেল বেঁচে গেলেন এবং তিনি এখন বিপদমুক্ত ছিলেন। বাচ্চাদের নিরাপদ জায়গায় জমা হল এবং অঞ্জলিকে তাদের আইনি অভিভাবক বানিয়ে দেওয়া হলো। অঞ্জলি কবির আঙ্কেলের কাছে হাসপাতালে বসেছিল। তুমি খুব ভালো কাজ করেছ আমার সোনা, তিনি বললেন। অঞ্জলি হাসল এবং তার হাত ধরল।
আমি মায়ের কাছে করা নিজের কথা পূরণ করেছি। কবির চোখ বন্ধ করলেন আর বললেন, এখন তুমি সেই গল্পটি লিখবে যা তোমার মা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন। যদি আপনি এখানে পর্যন্ত পৌঁছে থাকেন তবে হয়তো আপনিও আঞ্জলির মতো এই কথাই বিশ্বাসী যে দুনিয়া যতই অন্ধকার হোক না কেন, একজন মানুষের সঠিক সময়ে রুখে দাঁড়ানো পুরো পৃথিবী বদলে দিতে পারে। এই গল্প আমাদের শেখায় যে ছোট কোনো ভালো কাজও বড় পরিবর্তন আনতে পারে। যদি আপনাকে এই গল্পটি ভালো লেগে থাকে তবে দয়া করে লাইক করুন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।